সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1562তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ সোলেমান হোসেনের জীবনের চরম প্রতারণামূলক এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রাত 2টায় স্বামী রূপে এসে করে আমার সর্বনাশ। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রবাসী ভাই মোহাম্মদ সোলেমান সাহেবের স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া, মানে এক প্রবাসীর বউয়ের সঙ্গে ঘটে যাওয়া লোম রহস্যকর এক ভয়ানক প্রতারণামূলক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে বহু বৎসর ধরে সংসার করে আসছে। হঠাৎ করে রাত 2টায় কেন সে স্বামী অন্য কোনো রূপ স্ত্রীর কাছে আসলো? আর যদি অন্য কোনো রূপ ধারণ করে স্ত্রীর কাছে আসবেই, তবে স্ত্রী কেন বা সেই মানুষটাকে স্বামী বলে তার ঘরে জায়গা দিল? এটা কি কোনো পারিবারিক প্রতারণা, নাকি কোনো অশুভ শক্তির খেলা? তাই শোনাবো আজকের এই গল্পে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী সোলেমানকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোলেমান হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার কাকা কাকি সহ আমার বড় একটা বোন আর ছোট 3টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক এবং আমার বাবা যদিও কৃষিকাজ করতেন, তবে তিনি খুব ভালোভাবে কৃষিকাজ করতে পারতেন না। দিনের বেশিরভাগ সময় আমার বাবা অসুস্থ থাকতেন। আমাদের পরিবারটা খুব অভাবী একটা পরিবার। ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা দিনের পর দিন আর রাতের পর রাত না খেয়ে থাকতাম, কিন্তু আমার বাবা খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করত। সেই টাকা আমার বাবা কী করতো তা আমরা কেউই বলতে পারতাম না। তখন আমরা প্রায় অনেকটাই ছোট। সেই ঘটনাগুলো আমার মায়ের মুখে শোনা। আমার বাবা দিনের বেলায় দিনের কাজ করত এবং রাতের বেলায় আমার বাবা গিয়ে বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে, এখানে ওইখানে গিয়ে কুলির কাজ করতেন। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে আমার বাবা হাড় ভাঙা পরিশ্রম করতেন। শুধু তাই নয়, আমার বাবার একটা কিডনিও নেই। কেন আমার বাবার এত কষ্ট তাই শোনাবো আপনাকে। দেখেন, হয়তো অনেকেই ভাবতে পারে আমার বাবা বেশ খারাপ একজন মানুষ, কিন্তু আমার বাবা মোটেও কোনো খারাপ মানুষ ছিলেন না। অত্র এলাকাতে আমার বাবার অনেক সুনাম রয়েছে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন এবং সরল মনের একজন মানুষ ছিলেন। মূল ঘটনা হচ্ছে আমার কাকা। ছোটোবেলায় আমার বাবার বয়স যখন আনুমানিক প্রায় 11 বৎসর বয়স, ওই মুহূর্তেই নাকি আমার দাদাভাই মৃত্যুবরণ করে। আর দাদাভাই মৃত্যুবরণ করার সময় আমার বাবার হাত ধরে বলে যায় যে করেই হোক আমার ছোটো কাকার পড়াশোনা করিয়ে যায়, কারণ আমার কাকা নাকি অনেক মেধাবী ছিলেন। আমার দাদাও মোটামুটি একজন শিক্ষিত মানুষ ছিলেন। আমার দাদার অনেক স্বপ্ন ছিল তার ছোট ছেলেকে তিনি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবেন, কিন্তু হঠাৎ করে তার অসুস্থতার কারণে তিনি পরপারের রাকে যখন চলে যাচ্ছিলেন, সে সময় আমার বাবার হাতে আমার কাকাকে তুলে দিয়ে বলে, আমি মৃত্যুবরণ করার পরও যাতে কোনোভাবে আমার ছোট ছেলের পড়াশোনার ক্ষতি না হয়, তুই বড় হয়ে বাবার দায়িত্ব পালন করবি ওর জন্য। আমার দাদা মৃত্যুবরণ করার পরে আমার বাবা শুরু করে পরিশ্রম। যত পরিশ্রম করতো, যত টাকা ইনকাম করতো, এই সবই আমার কাকার পিছনে ব্যয় করত এবং সবই কাকাকে দিয়ে দিত। আপনি শুনলে ভাই অবাক হয়ে যাবেন। দিত এমন একটা সময় আসছে, তখন আমরা প্রায় অনেকটাই ছোট। আমার কাকা নাকি তখন বিয়েও করে ফেলে, কিন্তু ওই সময় আমার কাকার চাকরি হয়নি। আমার বাবা তখন নিজের কিডনি বিক্রি করে। আমার কাকার একটা জায়গায় সরকারি চাকরি হয়, সেখানে অনেকগুলো টাকা ঘুষের প্রয়োজন, কিন্তু আমার বাবার কাছে সে সময় জমানো কোনো টাকা ছিল না। আমার বাবা কাকার ওই চাকরির ঘুষের টাকা ম্যানেজ করতে না পেরে নিজের শরীরের একটা
কিডনি তিনি বিক্রি করে। আমার মা বেশ দুঃখ করে আমার বাবাকে বলল, তোমার এতগুলো ছেলে মেয়ে, আজ তুমি নিজের কিডনি বিক্রি করে তোমার ভাইকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিলা। তার শ্বশুরবাড়ির অবস্থাও তো ভালো ছিল, সেখান থেকে তো কেউ তোমার ভাইরে কোনো টাকা পয়সা দেয় নাই। সে তো প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে, পড়াশোনা চলা অবস্থায় বিয়ে করেছে, সে তো তার শ্বশুরবাড়ি থেকে একটা টাকাও আনতে পারেনি। কেনই বা তুমি নিজের কিডনি বিক্রি করে তারে টাকা দিলা? আজ তোমার এতগুলো সন্তান, তাদের ভবিষ্যৎ কী হবে? আমার বাবা নাকি তখন সেই মুহূর্তে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি আমার ছোট ভাইকে একটা সরকারি চাকরিতে জয়েন করাবো, আর আমার ছোট ভাই ইনশাল্লাহ আমার সন্তানদেরকে তার মতো করে গড়ে তুলবে, যেমন করে আমি আমার ছোট ভাইকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছি। আমার বাবা খুব স্বপ্ন দেখতো, অনেক সরল মনের মানুষ ছিল। আমার মায়ের কোনো কথা না শুনেই নিজের কিডনি বিক্রি করে আমার কাকাকে তিনি একজন সরকারি চাকরিজীবী বানালেন। আমার কাকা চাকরি পেলেন ঠিক আছে, বউ নিয়ে শহরে থাকতে শুরু করলেন, কিন্তু আমাদের কোনো খবর নিলেন না। চাকরি হওয়ার প্রথম দিকেই কিছুটা আমার আব্বার খোঁজ খবর নিতেন, মাঝে মাঝে মিষ্টি নিয়ে আসতেন, আমার আব্বার জন্য কাপড় চোপড় নিয়ে আসতেন। কাকা কিন্তু নিজেও জানতেন কাকার চাকরির ঘোষের টাকার জন্য আমার আব্বা কিডনি বিক্রি করে। এরপরেও কিন্তু আমার কাকা চাইলে আমার বাবাকে একটা কিডনি দিতে পারতেন বা বাবার কিডনির চিকিৎসা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। চাকরি পাওয়ার পরে তিনি তার বউয়ের কথায় উঠতে আর বসতেন, আর শহরেই থাকতে শুরু করতেন, এবং চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি আবার বাবাও হয়ে যায়। সংসার নিয়ে আমার কাকা তখন বেশ ব্যস্ত, আমাদের খবর নেওয়ার কোনো সময় তখন আর তার নাই। মা তখন সারাদিন আমার আব্বার সঙ্গে ঝগড়া করত, কেন নিজের কিডনি বিক্রি করে ছোট ভাইকে চাকরি দিলা, কেন সারাটা জীবন নিজে পরিশ্রম করে নিজের ভাইকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুললা, আজ তোমার সেই মানুষের মতো মানুষ ভাই কোথায়? আমরা তখন না খেয়ে থাকতাম, দিনের পর দিন আর রাতের পর রাত হাড় ভাঙা পরিশ্রম করতাম, এতটাই কষ্ট করতাম যা ঠিক বলার মতো না। আমি ছোটোবেলায় পড়াশোনা পর্যন্ত করতে পারিনি, শুধু পারিবারিক অভাব অনটনের কারণে। আমার বড় বোনটার যখন বিয়ে দিই তখন আমার বয়স প্রায় আনুমানিক 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। এই 15-16 বৎসরের আমার বড় বোনটাকে বিয়ে দিতে আমার বাবার বুক মাটিতে লেগে যায়। আমার কাকার অনেক কিছু ছিল, কিন্তু কোনোদিনও কাকা একটা পয়সাও আমার বোনের বিয়েতে ব্যয় করেনি, আমার বোনকে দেখার জন্য আসেনি, বিয়ের দিনটাতে পর্যন্ত আসেনি। এমন করেই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমার বড় বোনটার বিয়ে হয়ে যায়। বড় বোনের বিয়ে হয়ে গেল, পরিবারে তখন আমি ছিল আমার ছোট 3টা বোন। আমার বাবার তখন কিডনি নাই, তিনি ঠিকমতো কাজও করতে পারেন না, ভারী কোনো কাজ করতে পারেন না, সারাদিনই অসুস্থ হয়ে ঘুরে বেড়ায়। এমতো অবস্থায় কে জানি একদিন আমার কাকা যখন বাড়িতে আসে, আমার কাকারে বলছিল, তোর ভাই তোর জন্য কি না করছে, নিজের কিডনি বিক্রি করে তোরে সে চাকরি দিছে, এত কিছু করছে তোর জন্য, আর তুই তোর ভাইয়ের জন্য কিছুই করবি না। আমার কাকার হঠাৎ করে তখন আমাদের প্রতি একটু মনে হয় মায়া জাগছে। জাগার পরে আমার কাকা তখন আমার আব্বারে বলতেছে, ভাইয়া একটা কাজ করেন, সুলেমান তো বাড়িতে বসে আছে, টুকিটাকে কাজ করে, আর না হয় করে না, সুলেমানরে আমার সাথে দিয়ে দেন, আমি সুলেমানরে চট্টগ্রাম শহরে নিয়ে কোনো একটা কাজ বাজ শিখিয়ে ওরা একটা ভালো চাকরি বাকরি দিব। আমার আব্বা তখন এতটা খুশি হলো যা ঠিক বলার মতো না। আমার আব্বা দৌড়ে এসে আমার মাকে বলতেছে, ও শোনো, তুই না বলেছিলা আমি কিডনি বিক্রি করে ভাইরে চাকরি দিছে, আমার ভাই আমার সঙ্গে বেইমানি করবে না? শোনো, রক্ত কখনো বেইমানি করে না, আমার ভাই আমার সঙ্গে কোনো বেইমানি করেনি। আজ দেখো আমার ছেলেকে মানুষ করার জন্য তাকে শহরে নিয়ে যাচ্ছে। আমার মা তখন বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার কাকা তখন বলে, যা, তোর ব্যাগপত্র যা আছে সব কিছু রেডি করে তুই চলে আয়, আমি তোকে শহরে নিয়ে যাব এবং সেখানে নিয়ে আমি তোকে ভালো কিছু করাবো। তো আমিও তখন স্বপ্ন দেখেছিলাম, হয়তো কাকা আমাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে ভালো কোনো চাকরি দিবে, কাকার মতো আমি একজন অফিসার হব। এই স্বপ্নটা নিয়ে তখন আমি গ্রাম থেকে শহরে আসি, এবং শহরে যখন আমি প্রথম দিকে আসি তখন আমার কাকা আমার বাড়িতেই বসায় রাখতো, কোনো কিছু করাইতো না। এভাবে প্রায় 3 থেকে 4 দিন কেটে গেল। আমার সাথে তখন মোবাইল আছে, আমার হাতে মোবাইল আছে। বাড়ি থেকে মাঝে মাঝে বাবা মা ফোন দিয়ে বলতো, কিরে সুলেমান, তোর কাকা কোনো কাজ দিছে, কোনো চাকরি দিছে, কিছু দিছে? আমি বললাম যে না, কিছু তো দেয় নাই। তো এরকম করতে করতে আমার আব্বা আবার কাকারে ফোন দিয়ে বলতো, কিরে সুলেমানরে কোনো কাজ দিছিস, ওরা একটা চাকরি দে, ওরা একটা কাজ দে। এগুলো বলতে বলতে একটা সময় আমার কাকা মনে হয় রেগে যায়। রেগে গিয়ে একদিন সকালবেলা আমি শুয়ে আছি, এমন তো অবস্থা গিয়ে আমার ঘরের দরজা ধাক্কাইতে শুরু করছে। আমি উঠছি, উঠার পরে বলে, তুই এত বেলা পর্যন্ত শুয়ে আছিস কেন? আমি বললাম, কাকা আপনি তো আমাকে সকাল সকাল উঠতে বলেন না। উনি বলে, বলতে হবে তোর সকালে উঠার জন্য, এদিকে আয়, তোর নাকি কোনো কাজ নাই? আমি বললাম যে না কাকা, আমি তো কিছু বলি নাই। বলে, শোন, তোর কাজ আছে, এদিকে আয়। এটা বলে তার বাড়ির সামনে একটা গার্ডেন আছে, অনেক বড় একটা গার্ডেন, আমারে এত সব কাজ দেখাই দিছে যা ঠিক বলার মতো না।
আমি কাজ করতেছি, কাকা একটু পর পর আইসা বলে, কি কাজ করিস? হাত চালাইয়া কাজ কর। মনে হয় যেন উনি আমাকে একজন লেবার ভাড়া করে এনেছে কাজ করানোর জন্য। তারপরেও কিছু বললাম না। কাকা যেমন করে কাজ করাচ্ছে আমি ঠিক তেমন করে কাজ করতেছি। কাকা মাঝে তো মনে কষ্ট না পাই, এই জন্য আমি খুব দ্রুত গতিতে কাজ করতেছি, খুবই দ্রুত কাজ করতেছি। এমন করে করে সময়গুলো কাটতেছে আর সন্ধ্যা গনিয়ে আসছে। সন্ধ্যার পরে আমার কাকা বলে, গাড়িগুলো মুছে দে। ড্রাইভার আছে, ড্রাইভারের কাজ তারপরও তিনি আমাকে দিয়ে করায়। এই শুরু হলো প্রথম দিন। এরপর থেকে প্রতিনিয়তই কাকা আমাকে গার্ডেন পরিষ্কার করাইতেন, গাড়ি ধোয়াইতেন এবং বাড়ির অন্য অন্য কাজ করাইতেন। তো আব্বা আম্মা যখন আমাকে ফোন দিয়ে যখন বলে, তুই কি করিস, তোরে কি করায়? আমি তখন বললাম যে কি আর করাবে, আমারে দিয়া এই কাজগুলা করায়। তো আমার আব্বা তখন আমারে বলে, দেখ ও মনে হয় ভালো কোনো জায়গায় তোর কাজ দিতে পারতেছে না, এই জন্য এগুলো করাইতেছে। তা তুই কিন্তু খবরদার তোর কাকার বাইরে যাবি না। তোর কাকা তোরে যেটা করতে বলে, যাই করতে বলে তুই সেটাই করবি, এবং কোনোভাবে তোর কাকার কথার বাইরে কিন্তু কোনো কথা বলবি না, খবরদার। আমি আব্বারে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি কাকার কথার বাইরে কোনো কিছু বলবো না। কাকা যা বলে আমি তাই করব। আমি কাকা যেটা বলে আমি সেটাই করব। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, এটা আমি প্রথমেই আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। আমার কাকা যে মেয়েটাকে বিয়ে করে সেটা কিন্তু একটা ডিভোর্সি মেয়ে ছিল, এবং ওনার একটা ছেলে সন্তান আছে যে আমার থেকেও বড়। আমার কাকা ওই সন্তানটা সহ আমার কাকিকে বিয়ে করে। জানি না কেন বা কিসের লোভে বা কোন ভালোবাসার মোহে পড়ে কাকিরই বিয়ে করে। তা আমার ওই যে কাকাতো ভাইটা আছে, মানে আমার সৎ কাকাতো ভাই, ওর নাম হচ্ছে আকাশ। ও আমার বয়স মোটামুটি প্রায় অনেকটা বড়ই হবে। তো দেখা যায় ও আমাকে অনেক প্রেশার দিত, এটা কর ওইটা কর, সারাদিন মনে হতো যেন আমাকে কাজ করায়। একটু সুযোগ পাইলে কাকা তো কাজের অর্ডার দিত, কাকিও দিত এবং ও দিত, আমার কাকাতো ভাই আকাশও দিত, এবং আমার কাকাতো বোন যারা আছে এরাও আমাকে কাজের চাপ দিত। তো আমার কাছে মনে হতো যেন আমি এই বাসার একটা কাজের ছেলে। তো এইভাবে কাজ করতাম। ওমা 1 মাস পর্যন্ত তাদের বাসায় থাকার পরে আমার কাকি তখন আমার একদিন টাকা দিল। তো যখন টাকা দিছে আমি তখন বললাম যে টাকাটা কিসের? কাকি আমার বলে, এটা বাড়িতে পাঠা, তোর আব্বা আম্মার জন্য, তোর বোনের জন্য। তো যখন টাকাটা দিল তখন আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমি আসলে এ বাসায় কাজের ছেলে। সম্পূর্ণ শিওর হয়ে গেলাম যে না, যেহেতু টাকাই দিয়ে দিছে মাস শেষে, তাহলে আমি কাজের ছেলে। তাই বাড়িতে গেছি, বাড়িতে গিয়া আমি আর আসতেছি না। তাই মারা যখন সব কিছু জানাইছে, আমার মা বলে তোর যাওয়ার দরকার নাই, তুই যেন কাজের ছেলে হিসেবে যাবি কেন? তা আমি যাই না এবং যাই না পরে আমার কাকা তখন আব্বারে ফোন দিছে। দেখেন এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার কাকা যখন আব্বারে ফোন দিছে, আব্বার সঙ্গে সঙ্গে আমার বলতেছে যে সোলেমান, তুই সকালবেলা তোর কাকার বাসায় চলে যাবি। আমি বললাম আমি কেন যাব? আমি যাব না। আমার আব্বা বলে, যাবি না, এই কথাটা যাতে আমি আরেকবার না শুনি। তোরে যাইতে বলছি, তুই সকালবেলা তোর কাকার বাসায় চলে যাবি, এর বাইরে আর একটা ওয়ার্ড কথাও হবে না। আব্বা এতটা রাগ করে আমার সঙ্গে কথা বলতেছে যা ঠিক বলার মতো না। আমি তারপরে আবারও বাবার কথা রেখে আমি পুনরায় আবারও কাকার বাসায় চলে গেছি। তো এরপর যখন আমি কাকার বাসায় যাচ্ছি, এই টাইমে তখন আমি পুরোপুরি ধরেই নিলাম যে আমি একটা কাজের ছেলে, কাজের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই কাকার বাসায় যাওয়ার পরে আমি এই ধরনের কাজই করি। কাজ করতাম, কিচ্ছু ভালো লাগতো না। সারাটা দিন খালি কাজ করতাম, সকাল থেকে রাত অবধি কাজ করতাম। এভাবে প্রায় অনেকগুলো মাস কেটে যায়। সেখানে আমি ওদের বাসার কাজের ছেলে হয়ে যাই। অনেকগুলো মাস কেটে যায়, প্রায় বৎসরখানি কেটে যায়। আমার বয়স তখন প্রায় আপনার আনুমানিক 17 বা 18 বৎসরের কাছাকাছি, 18ই হয়ে যাবে। কারণ তখন আমি ভোটার আইডি কার্ড করার জন্য কাগজপত্র ম্যানেজ করতেছিলাম। তখন মনে আছে যে আমার বয়স প্রায় 18 কাছাকাছি। এর কিছুদিন পরে হলো কি, একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি। রাত তখন আনুমানিক প্রায় 12টা থেকে 12:30 মতো বাজে। এই টাইমে হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসছে। এখন কল যখন আসছে, আমি তো ভাই নাম্বারটা চিনি না, একটা রং নাম্বার। তখন আবার ওই ডিজিটাল মোবাইল ছিল না, যেগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোন এই সমস্ত ফোন ছিল না, তখন শুধুমাত্র বাটনের ফোনগুলোই ছিল। এখন কল আসার পরে আমি তখন রিসিভ করলাম। রিসিভ করার পরে একটা মেয়ে আমার খুব বকাবাদ্য করতেছে, এই তোরা আমি এই করবো সেই করবো, তুই আমাকে চিনিস, তোরা আমি এটা করবো, তোরা আমি ওইটা করবো, খুব গালাগালো করতেছে আমারে। তো যখন এত গালাগাল করতেছে, তা আমি তো কোনো কিছু বুঝলাম না। আমি ফোনটা ও কেটে দিয়েছে, আমি আর ওরা আর ফোন ব্যাক করি নাই। না, আমি তো বুঝেছি রং নাম্বার, তা না হলে তার এভাবে ফোন করে আমাকে গালাগালি করতে পারে না। এই ঘটনার প্রায় 3 দিনই অতিবাহিত হয়ে গেছে। 3 দিন পরে এই সেম নাম্বার থেকে একদিন সন্ধ্যার সময় আবারও কল আসছে। তখন আনুমানিক প্রায় আপনার সন্ধ্যার দিকে আমি মাত্র কাজটা শেষ করে হাত মুখ দিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। তো আসার পর আমি তখন রিসিভ করলাম, করে বললাম কে? পরে বলতেছে যে ভাই আপনি কে? আমারে বলে। আমি বললাম আমার নাম বলি যে, এবং আমি কোথায় থেকে সেটাও বলি। পরে বলে, ভাইয়া বিগত কয়েকদিন আগে আমি আপনাকে ফোন করেছিলাম, এবং রাতের বেলায় মধ্যরাতে ফোন করে আপনার সঙ্গে আমি খুব মিসবিহেভ করি, অনেক খারাপ আচরণ করি, কিন্তু ভাই আপনি আমার এই কোনো কিছু রিপ্লাই দিলেন না কেন?
আমি তখন বললাম যে আসলে আমি তো বুঝতেই পেরেছি আপনি রং নাম্বারে কল করেছেন, এটা কোনো একটা রং নাম্বার হবে, এটা ভেবেই আমি আর মানে আপনাকে কোনো খারাপ ব্যবহার করি নাই, করবো কেন। তারপর বলে যে ভাই সিরিয়াসলি আপনি সত্যি অনেক ভালো মনের একটা মানুষ, আপনি কোথায় থাকেন। আমি তখন বললাম যে আমি চট্টগ্রামে থাকি। তা মেয়েটা বললো তারা হচ্ছে নোয়াখালীতে থাকে সেখানকার, এবং ওর বাড়ি নোয়াখালী। তো যাই হোক, এমন করে তার সঙ্গে কথাবার্তা বললাম এবং বলতে বলতে এ আমাকে মাঝে মাঝে ফোন করতো, আমিও তারা মাঝে মাঝে ফোন করতাম। তো ভাই একটা জিনিস কি না, আমি একটু অন্যরকম জীবনযাপন লিড করতাম, যদিও গরিব ছিলাম কিন্তু কারোর সামনে নিজের এই গরিবানা আমি প্রেজেন্ট করতাম না। আমি যদি কোথাও যাইতাম মাঝে মাঝে কেউ যদি আমার বাবার নাম জিজ্ঞেস করতো আমি তখন কাকার নাম বলতাম, এবং এটা আমি ইচ্ছা করেই বলতাম। এটা আপনি আমার একটা খারাপ অভ্যাসও ধরে নিতে পারেন, আমি কখনোই আমার বাবার পরিচয় দিতাম না। মানে কাকার পরিচয় দিলে সবাই আমার অনেক সম্মান করতো। আমার মহল্লায় এলাকায় যখন ঘুরতাম কেউ যদি আমার বলতো তোমার বাবার নাম কি, যখন আমি কাকার কথা বলতাম দেখতাম যে সেই এলাকাতে সবাই আমার অনেকটা সম্মান করে এবং সবাই মোটামুটি ভয়ও পায়। আমার কাকা যেহেতু এত বড় একজন মানে এত বড় মাপের একজন অফিসার, এবার আমি সবার কথা মতোই মানে ওই মেয়ের সঙ্গে যখন কথা বলি তখনও আমি আমার কাকার পরিচয়টাই আমার বাবা হিসেবে বানায় ওর সঙ্গে কথা বলি। এবং যখন বলি যে আমার বাবা এটা করে, আমার কাকার যখন পরিচয়টা দিলাম, এমনি তো তখন অনেক হয়ে গেছে যে মানে আমার বাবা এত বড় একজন সরকারি কর্মকর্তা, এত বড় একজন অফিসার, এবং যে মোটামুটি পুরো চট্টগ্রামটা কন্ট্রোল করে, এমন একটা অবস্থা। মানে মেয়ে তো মোটামুটি খুব খুশি হয়ে গেছে এবং খুশি আমার সঙ্গে কথা বলতেছে, আমিও তার সঙ্গে কথা বলি। এভাবে একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো যেতে যেতে মানে প্রতিটা মুহূর্তেই সে আমাকে ফোন দিত, আমি খেয়েছি কি না, ঘুমাইছি কি না, এবং কি করতেছি এগুলো আমাকে বারবার জিজ্ঞেস করতো। আমিও তার সঙ্গে ওভাবেই কথা বলি। এভাবে বেশ কয়েকদিন কথা বলতে বলতে তখন দুজনের মাঝে এক ধরনের প্রেম ভালোবাসা মনে হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? আমি বুঝতে পারি এই মর্মে যে মেয়েটা যদি আমাকে ফোন না করতো আমার ভিতরে খুব কষ্ট হতো। কী ব্যাপার, আজকে ফোন করে না কেন, আজকে কথা বলে না কেন, এত টাইম হয়ে গেল ওর কেন কল আসে না, ও এখন কী করতেছে। এই ধরনের জিনিসগুলো যখন আমার মনে আমাকে প্রশ্ন জাগাতো তখন আমি শিওর হয়ে গেলাম যে না, আমি এই মেয়ের প্রেমে পড়ে গেছি। তারপর থেকে দেখা যেত যে আমি তার সঙ্গে কথা বলতাম এমন করতে করতে প্রায় অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে ওই তখন একবারে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেছে। যদিও কথা না বললেও মানে প্রেমের প্রস্তাব না দিলেও আমাদের মাঝে প্রেমে ছিল। তো আমিও তার সঙ্গে প্রেম করতে শুরু করি। এভাবে কিছুদিন পরে সে আমাকে বলে, আচ্ছা তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করে না, তুমি আমার সঙ্গে এতদিন ধরে কথা বলো, আমরা একটা রিলেশনে আসছি, তাহলে কি তুমি আমাকে একটু দেখতে ইচ্ছে করে না তোমার? আমি বললাম তা তো করে, কিন্তু কীভাবে দেখবো, তুমি দেখো নোয়াখালী, আমি দেখি চট্টগ্রাম, মানে চাইলেই কি আর দেখা যায়? ও বলে আসো না, একদিন আমাদের নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টে এসে ঘুরে যাও, আমাকে দেখে যাও। আমি বললাম হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও যাওয়ার বেশ ইচ্ছা আছে, কিন্তু সময় পাচ্ছি না, পড়াশোনা এটা ওইটা অনেক ব্যস্ত, টাইম পাই না। এমন করে তার সঙ্গে কথা বলতে বলতে একদিন সে আমাকে বলতেছে, আচ্ছা আমি কি কুরিয়ার করে আমার কয়েক কপি ছবি তোমার জন্য পাঠাবো, মানে ফটো। পরে আমি বললাম যে ছবি পাঠাবা, তাহলে তো ভালোই হয়, আমি তোমাকে তাহলে ছবিতে একটু দেখিনি। এই কথা বলার পরে ও তখন করলো কি, তার হাতের কিছু চুড়ি, ওড়না এবং আরও কিছু তার ব্যবহৃত জিনিস সহ 3 কপি ছবি তখন সে আমাকে এসে পরিবহন করে পাঠাইলো চট্টগ্রামে, আমার যেটুকু মনে আছে। তাই চট্টগ্রামে যখন এটা কুরিয়ার করে পাঠালো এবং আমি সেটা চট্টগ্রামে রিসিভ করছি কুরিয়ার সার্ভিস থেকে, রিসিভ করে বাসায় যাওয়ার পরে ভাই আমি তার ছবিগুলো দেখে অবাক হয়ে গেলাম। আমি যেহেতু শহরেই থাকি, শহরে তো অনেক মেয়ে আমার চোখে পড়ে, অনেক মেয়ে আমি দেখি, কিন্তু ভাই এই মেয়ের ছবিটা দেখার পরে মনে হয় যেন আমার চোখ কপালে উঠে গেছে। এত সুন্দর চেহারার মেয়ে আমি পুরো এই চট্টগ্রামে দেখি নাই। যতই তার দিকে তাকাচ্ছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অপরূপ চেহারার সুন্দরী এক মেয়ে, এবং এই ছবিটা পাওয়ার পরে আমি প্রতিনিয়তই তার সঙ্গে আরও বেশি কথা বলি, সে আমাকে ফোন করে, আমি কথা বলি, মানে প্রচুর পাগল হয়ে গেছিলাম ওর জন্য, বিশেষ করে ছবিটা দেখে। ওই টাইমটা পর্যন্ত কিন্তু ও আমাকে দেখে নাই, শুধু আমি ওকে দেখছি, ও দেখে নাই। ওই কিন্তু আমাকে বলছিল যে তোমারও কিছু ছবি আমাকে SMS করে মানে কুরিয়ার করে পাঠিয়ে দাও। তা আমিও তারে বলছি যে ঠিক আছে পাঠাবো, আমাকে একটু সময় দাও, আমার ছবিও পাঠাবো। কিন্তু ছবি আর পাঠানো হয়নি আমারটা, বাট তার ছবি আমার কাছে ছিল। এভাবে দীর্ঘদিন করার পরে একদিন হলো কি, আমি বিকেলবেলা কাজ করতেছিলাম, গার্ডেনের মধ্যে কাজ করতেছি। এই সময় মনে হয় আমার বড় ভাই মানে আমার চাচাতো ভাই আকাশ তখন আমার খোঁজার জন্য রুমে গেছিলো। এখন রুমে যাওয়ার পরে সে আমারে পায় নাই, না পায় আমি তখন গার্ডেনে কাজ করে গার্ডেনে আসছে, আইসা আমারে বলতেছে যে সুলেমান কী করিস? আমি তখন বললাম যে ভাই কাজ করতেছি। বলে কী কাজ করিস? তখন ওখানে আমার কাকা কিছু গাছ দিয়েছিল আমাকে, ছোটো ছোটো গাছের চারা, এগুলো লাগানোর জন্য বলছিলাম, আমি তখন এগুলো লাগাইতে আসি। তা আমারে আইসা বলতেছে যে সুলেমান তোর সঙ্গে একটু কথা আছে, উঠে আয়। পরে উঠে আসছি, উঠে আসার পরে আমারে সাদে নিয়ে গেছে। ওই কিন্তু কোনোদিন আমার সঙ্গে মানে এতটা ভালো ব্যবহার করেনি, সবসময় মোটামুটি দুর্ব্যবহারই করতো, খারাপ ব্যবহারই করতো।
তো আজকে দেখি যে বেশ ভালো ব্যবহারই করতেছে, মানে বেশ ভালো ব্যবহার করতেছে। পরে সাদিনিয়া গেছে, সাদিনিয়া বলে যে তোর বিদেশ যাওয়ার কী অবস্থা। আমার একটা ইচ্ছে ছিল সৌদি আরবে যাওয়ার। আমি কাকারে বলছিলাম যে আমার আব্বাও কাকারে বলে দিছে যদি বিদেশের কোনো লাইন হয় সোলেমানরে তুই বিদেশে পাঠাই দে, যেহেতু তুই ঢাকাতে মানে চট্টগ্রামে থাকিস, অনেক ট্রাভেল এজেন্সির সঙ্গে তোর কথাবার্তা হয়, অনেকের সঙ্গে তোর ভালো সম্পর্ক, যদি এমন হয় যেহেতু দেশে কোনো কিছু করাইতে পারলাম না ওরা তুই বিদেশ পাঠাই দে। আমার কাকু আমার আব্বারে বলছিল যে ঠিক আছে যদি কোনো বিদেশের ব্যবস্থা হয় পাঠাই দিব। তো সাথে যাওয়ার পরে আমার কাকা তো ভাই তখন আমার বলে, মানে আকাশ আমারে বলতেছে যে কী ব্যাপার তোর বিদেশের কোট্টু কী হইলো। আমি বললাম যে না এই পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাই নাই, ভালো কোনো অবস্থা এখনও হয়নি, তবে চলতেছি আগে যেমন ছিলাম এমনই আছি। কাকা তো খোঁজাখুঁজি করতেছে যদি কোথাও সুযোগ পায় তাহলে পাঠিয়ে দিবে। কথা বলতে বলতে ও আমারে বলে আচ্ছা তুই কি প্রেম করিস। যখন এটা বলছে তখন আমার ভিতরে মোটামুটি ভয় ঢুকে গেল, কী ব্যাপার ও আমাকে হঠাৎ করে এটা জিজ্ঞেস করলো কেন। আমি বললাম যে না আমি তো প্রেম টেম করি না। বলে সত্যি করে বল প্রেম করিস না। আমি বললাম যে না প্রেম করি না। তারপরে বলে যে তখন হঠাৎ করে সে আমার যে 2 কপি ছবি বিছানার উপরে ছিল, এই ছবিগুলো রূপার ছবি, মানে আমি যে মেয়েটার সঙ্গে প্রেম করতাম নোয়াখালীর, ওর নাম ছিল রূপা, রোকাইয়া রূপা ছিল, তা আমি তার রূপা বলেই ডাকতাম। তখনও করলো কি ছবিগুলো আমার দেখালো, দেখা বলতেছে যে এই মেয়েটাকে। এখন ছবি দেখে তো আমি স্তব্ধ হয়ে গেছি, কী ব্যাপার ওইটা কোথায় পেয়েছে। তখন আমি বুঝলাম যে আমার রুমে গেছে। আমি তখন বললাম যে ছবিটা আমার কাছে দিয়ে দেন। পরে বলে ছবির মেয়েটাকে বল। আমি বললাম মেয়েটার সঙ্গে রং নাম্বারে কথা বলি, বাড়ি হচ্ছে নোয়াখালী, মানে মিথ্যা কিছু বলি নাই, যেটা সত্যি সেটাই বলছে। মেয়েটার সঙ্গে কথা বলি, তার সঙ্গে আমার প্রেম আছে, ওর বাড়ি নোয়াখালী, ওর সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক। পরে আমার বলতেছে ছবিটা আমার কাছে থাক। আমি বললাম যে না 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 এটা আমার ছবি, আপনার কাছে থাকবে কেন। উনি বলে ওখানে তো 2 কপি আছে, 1 কপি আমি নিয়ে আসছি, আরেক কপি তো আছে। আমি বললাম যে আরে এটা আমার প্রেমিকার ছবি, আপনার কাছে কেন থাকবে। উনি বলে ছবিটা থাকতো তুই কথা বাড়াইস না। এই কথা বলে উনি আমার 1 কপি ছবি, মানে রূপার 1 কপি ছবি তখন নিয়ে গেছে। তো ছবিটা নিয়ে যাওয়ার পরে আমি তখন রূপারে আর কোনো কিছু বলি নাই, উনি ছবি নিয়ে গেছে। এটা যদি রূপা জানতে পারে তাও কিন্তু রূপা রাগ করবে। আর রূপাদের পারিবারিক অবস্থা নোয়াখালীতে বেশ ভালোই ছিল। ওর বাবা ওখানকার খুব নাম করে একজন ব্যক্তি ছিল, ধন সম্পদ মানে অনেক আছে ওদের। এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমার কাকি তখন আমাকে ডাকছে। সকালের দিকে কাকি আমাকে ডাকছে, ডাইকা আমরা কিন্তু কাকি আর আমার কাকা ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, ওরা টেবিলে নাস্তা করতো। আমি কিন্তু কখনো টেবিলে নাস্তা করতাম না, আমি হয় ড্রাইভারের সঙ্গে নাস্তা করতাম আর নাহলে আমি একাই নাস্তা করতাম। তো কাকি ওই দিন ডাইকা আমারে তার সঙ্গে নিয়ে নাস্তা করাইতে আমারে বলতেছে যে আচ্ছা সোলেমান আমারে আকাশ একটা ছবি দেখাইছে, ওই মেয়েটা কে। পরে আমি বললাম যে তখন আমি বুঝে গেছি যে উনি ওই ওর রূপার ছবি দেখাইছে, যেহেতু উনি বলছে আমি চিনি। পরে আমি বললাম যে কাকি মানে কার ছবি দেখাইছে। পরে কাকি আমার ছবিটা বের করে দিল যে এই ছবিটা, এটা কে। তখন আমি নিচের দিকে তাকাইছে, তাকায় থেকে বলতেছে কাকি এটা আমার একটা ফ্রেন্ড, ওর বাড়ি হচ্ছে নোয়াখালী। কাকি বলে তোর ফ্রেন্ড নোয়াখালী তো হয় কেমনে। আমি কাকিরে বললাম যে না রং নাম্বারে পরিচয়, আমার একটা বান্ধবী হয়, মানে বন্ধুই হয় বলতে পারেন, ওদের বাড়ি নোয়াখালী, তো এভাবে পরিচয়। কাকি তখন আমারে বলে আচ্ছা মেয়েটাই তো দেখে আমার বেশ ভালো মনে হয়েছে, অনেক মিষ্টি চেহারা, আমরা তো আকাশের জন্য অনেক দিন ধরে মেয়ে খুঁজতেছি, এখন আমি চাইতেছি যে মেয়েটাকে আকাশের বিয়ে করাবো, তুই কি বলিস। যেহেতু তোর বান্ধবী তাহলে তুই তো আমাদের সঙ্গে ইন্ট্রোডাকশান করাই দিতে পারবি, আমরা কথাবার্তা বলে এই মেয়েটাকে তোর কাকাতো ভাইয়ের বউ হিসাবে নিয়ে নিব, তোর কেমন লাগে। তখন আমি মোটামুটি স্তব্ধ হয়ে গেলাম, মানে চুপ হয়ে গেলাম, কোনো কিছু বললাম না। পরে আমি বললাম চাচা কাকি ঠিক আছে আমি দেখি আপনাকে জানাবো। কাকির কাছ থেকে বিদায় নিয়ে তখন আমি আকাশের কাছে গেলাম, গিয়ে বললাম ভাই এটা আপনি কি করলেন। পরে বলে কই কী করলাম। আমি বললাম আপনি এই ছবিটা আমার কাকিরে কেন দিলেন। পরে বলে দিলাম তো, কেন কী হয়েছে। আমি বললাম এইটা আপনি কেন দিলেন, আপনি তো কাজটা ভালো করেন নাই, আপনি তো জানেন যে এটা আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার প্রেম ভালোবাসা হইতেছে, এবং আমার ছবিটা আপনি কেন ওনারে দেখাইলেন, এটা কেন করলেন। উনি তখন আমার দিকে তাকায় বলে আচ্ছা তোর কি কোনো কিছু মাথায় কোনোদিনও আসবে না। আরে বোকা তোর এখনও ঘরে 3টা বোন, তোর নিজের কোনো চাল নেই চুলো নেই, এই সময় তুই বিয়ে করবি, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে না। আর মেয়েটাকে ছবিতে দেখে যতটুকু বোঝা গেল এর বয়স কিন্তু কম না, মোটামুটি এর বয়স অনেক হয়ে গেছে, এবং যে কোনো সময় এই মেয়েটার বিয়ে হয়ে যেতে পারে। তা এমন একটা মেয়েরে তুই কেন বিয়ে করবি, এমন একটা মেয়েকে তুই বিয়ে করবি কেন, বা এই মেয়েটাকে এখন বিয়ে করে তোর জীবনটা তুই কেন নষ্ট করবি। আমি বললাম ঠিক আছে আমি আমার জীবন নষ্ট করব বা কী করবো, ওর সঙ্গে আমার প্রেম চলতেছে। এখন কাকি আমার এটা কী শোনাইলো, বলে কি শোনাইছে। আমি বললাম কাকি বলতেছে যে এই মেয়েটাকে নাকি কাকির অনেক পছন্দ হয়েছে, এখন এই মেয়েটার সঙ্গে কাকি আপনার বিয়ে দিবে। ওই তখন বলে মা তো ভালোই বলছে, মা খারাপ কি বলছে, মেয়েটা দেখতে শুনতে সুন্দর, এবং যতটুকু তোর কাছ থেকে শুনলাম শিক্ষিত আছে, এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার কাছে বিয়ে দেবে, কারণ আমার এখন বিয়ের বয়স।
আমি বললাম, তো আপনার যদি বিয়ের বয়স হয়, চট্টগ্রাম শহরে বা তার আশেপাশে তো মেয়ের অভাব পড়ে নাই, আমার পছন্দ যে মেয়েটা হইলো আপনি কেন তারই বা আপনি চুইস করলেন না? ভাই, এটা আপনি ভালো করেন নাই। এই কথা বলে মোটামুটি ওনার সঙ্গে আমি একটু তর্কে জড়াই গেছি। তর্কে জড়াইয়া আমি কিন্তু কোনোদিন ওনার সঙ্গে এরকম উচ্চস্বরে কথা বলি নাই। এই সেদিনে ফার্স্ট ওনার সঙ্গে মোটামুটি আমি একটু উচ্চস্বরে রাগান্বিত হয়ে কথা বলি। কথাবার্তা শেষ করার পরে আমি আবারও চলে গেছি, আমার কাজ বাজ করতেছি। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে রূপার সঙ্গে কোনো কথা বলি না। এমনি ওর সঙ্গে প্রেম ভালোবাসা নিয়ে কথা হইতেছে। আমার পরিবারের সঙ্গে কি হচ্ছে আমি কিন্তু সেটা ওকে বলি না। আর ওকে বলবো বা কী করে? কারণ আমি তো ওকে বলছি যে এইটা আমাদের নিজেদের বাসা, আর আমার কাকারে আমি আমার বাবার পরিচয় দিছি। তা এখন আমি ওর কাছে কী বা লুকাবো বা কীভাবে কী বলবো? ওর কাছেও তো সত্যি বলার কোনো উপায় নেই। এভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন কাকি আমাকে ডিরেক্টলি এবার ওপেনলি আমাকে বলতেছে যে, আমি যতটুকু সোলেমানের আকাশের কাছে শুনলাম, এই মেয়েটার সঙ্গে নাকি তোর সম্পর্ক ভালো আছে, এবং এই মেয়েটার সঙ্গে একদিন আমাদের কথাবার্তা বলাই দিয়ে আমরা এই মেয়েটাকে তোর আকাশ ভাইকে বিয়ে করাবো। খুবভাবে চাপ দিছে আমাকে। চাপ দেওয়ার পরে আমি তখন কাকাতো ভাই আকাশকে বললাম যে, আকাশ ভাই, কাকি যে আমাকে এইভাবে চাপাচাপি করতেছে রূপাকে নিয়ে, আমি কি করব? উনি তখন ডিরেক্টলি আমাকে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা কীরকম? আমারে বলে, আচ্ছা, বহুদিন ধরে তো তোর বিদেশ যাওয়ার একটা প্ল্যানিং আছে, এবং তোরে আজকে একটা কথা বলি, আসলে আমার বাবা তোরে বিদেশ নেওয়ার জন্য কখনোই কোনোদিন কারোর সঙ্গে কথা বলে নাই। এই পর্যন্ত কখনোই কাকা আমার বাবা কোনোদিনও তোর বিদেশের ব্যাপারে কারোর সঙ্গেও টু শব্দ করে নাই, এবং আব্বা কখনোই তোর বিদেশে পাঠাবে না। তুই যদি কোনোভাবে রূপার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেস, তাহলে তোর জন্য একটা ভালো অফার আমার আছে। আমি বললাম, অফার? কিসের অফার? উনি তখন বলে, আমার একটা বন্ধুর ট্রাভেল এজেন্সি আছে, এবং ওর কাছে মোটামুটি অনেকগুলো ভালো ভালো মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রির ভিসা আছে, এবং তোকে একটা ভালো দেশে পাঠিয়ে দিতে পারবে। তুই যদি আমার সঙ্গে কথাবার্তা বলিস, সব কিছু ঠিকঠাক করিস, তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলে আমি নিজে তোর বিদেশ পাঠিয়ে দিব, কিন্তু তুই আমাকে রূপারে বিয়ে করাই দিবি। রূপারে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর বিয়ে করতে চাই। পরে আমি বললাম, আপনি তো কোনোদিন রূপার সঙ্গে কথাও বলেন নাই, এবং সরাসরি ওকে দেখেনও নাই, শুধুমাত্র আমি যে ছবিটা দেখাইছি এটা দেখে আপনি পাগল হয়ে গেলেন? উনি বলে, হ্যাঁ, তুই আমাকে যে ছবি দেখাইছিস এইটা দেখে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে গেছে, আমার অনেক ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটাকে বিয়ে করলে আমি সত্যি অনেক হ্যাপি থাকবো। তুই যেভাবেই হোক, যে করেই হোক, এই মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে করাই দে, বা আমার এই পরিচয় করাই দে। আমি তখন বললাম যে, আমি রূপার সঙ্গে কথা বলি, রূপার সঙ্গে প্রেম ভালোবাসা আমার। এখন হঠাৎ করে আমি যদি রূপাকে বলি আপনার সঙ্গে কথা বলার জন্য, ও রূপা তো কখনোই আপনার সঙ্গে কথা বলবে না। হঠাৎ করে আপনার সঙ্গে কেনই বা কথা বলবে? উনি তখন বলে, ঠিক আছে, তাহলে তুই যেভাবে পারিস এভাবেই যদি রূপার সঙ্গে আমার প্রেম করে এবং রূপার সঙ্গে আমাকে রূপাকে আমার ঘরের বউ বানায় আনতে পারি, তাহলে আমি কথা দিলাম আমি যেভাবেই হোক তোরে বিদেশে পাঠিয়ে দিব, তোরে আমি সৌদি আরবে পাঠিয়ে দিব। তো এই ঘটনা যেদিন আমার কাকাতো ভাইয়ের সঙ্গে আমার হলো, সেদিন রাতের বেলায় আমার যে বোন আছে, যেটা আমার ছোটো বোন আর কি, ইমিডিয়েট ছোটো যেটা, ওইটার তো তখন প্রায় অনেক বয়স হয়ে গেছে, তা আমরা বিয়ে দিতে পারতেছি না। আমার আব্বা তখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে শহরে কোনো গার্মেন্টস বা কোনো জায়গা আছে কি না আমার বোনটারে নিয়ে আসার জন্য। তো আমি তখন আব্বারে বললাম যে, হঠাৎ করে তুমি এরকম কেন বলতেছো, কী কারণে বলতেছো? আমি হঠাৎ করে তারা এখন কই আনবো? আমার আব্বা বলতেছে, ওরে গ্রামের মানুষ অনেক খারাপ কথা বলতে শুরু করে, এবং আমাদের পরিবারটা তখন খুব টানাপড়ার মাঝে চলে গেছে, খুব অভাবে চলে গেছে। একে তো অভাব, তার উপরে ওরে নিয়ে গ্রামের মানুষ অনেক বাজে কথা, খারাপ কথা বলতেছে। আমার আব্বা আমারে বলে, তুই যেভাবেই পারিস, যে করেই পারিস, তুই একটু ওরে চট্টগ্রাম শহরে নিয়ে কোনো একটা কাজের ব্যবস্থা করে দে, কোনো বাসার হোক বা কোনো গার্ডেনের হোক বা যে কোনোভাবে হোক একটা কাজ দিয়ে দে। সেই মুহূর্তটাতে আব্বার এই কথাটা শুনে আমি সত্যি অনেক মর্মাহত হয়েছি, অনেক কষ্ট পাইলাম যে আমার আব্বা এই করে আমাকে বলতেছে আমার বোনটাকে চট্টগ্রামে এসে কোনো একটা কাজ দেওয়ার জন্য। আমি সেটাতে তখন ভাই চিন্তা করছি, খুব ডিপলি চিন্তা করলাম। প্রথমত ভাবলাম যে আমি যে রূপার সঙ্গে কথা বলি, রূপার সঙ্গে আমার প্রেম বলি, ভালোবাসা বলি, যাই বলি না কেন, রূপা তো সত্যিকার অর্থে আমার সত্যটা জানে না। আমি তো ওর সঙ্গে এতদিন ধরে কথা বলতেছি শুধু মিথ্যা দিয়া, এবং আমি বলতেছি আমি কলেজে পড়ি, পড়াশোনা করি, যা যা বলেছি সবই তো মিথ্যা, সত্য তো কিছুই না। আদৌ তো আমি আমার কাকার বাসার একজন কাজের ছেলে। যদি রূপা এই সত্যিকার অর্থে আমি কাজের ছেলে এটা জানতে পারে, তাহলে তো আমার সঙ্গে কোনোদিনও প্রেম করবে না, আমাকে ভালোবাসবে না, আমাকে ছেড়ে দিবে। আর আমাকে ছেড়ে দেওয়ার থেকেও আমি যদি ওকে ব্যবহার করে কোনোভাবে সৌদি আরবে চলে যেতে পারি, তাহলে তো আমার জীবনটাই পুরো পাল্টে যাবে।
আমার 3টা ঘরে বোন আছে, আমার বোনগুলোকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, আমার আব্বার কিডনি চিকিৎসা করতে পারবো, আমাদের পরিবারটাকে আমি মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে যাব। আমার কাকা, সত্যি কথা বলতে আমার কাকাতো ভাই যেটা বলেছি এটাই সত্য, যে আমার কাকা কোনোদিনও আমাকে কোনো দেশে পাঠাবে না। আর কাকা আমাকে নিয়ে কোনো টেনশানই করে না, মানে আমাকে নিয়ে উনি কোনো চিন্তাই করে না। আমি খাইছি কি খাই নাই, কাজ করি কি করি নাই, আমি কেমন আছি কি আছি, এই সমস্ত কিছুতে আমার কাকার কিচ্ছু যায় আসে না। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে না, যাই হোক যেটাও হোক আমি রূপাকে ছেড়ে দিব। আমি রূপাকে ছেড়ে দিব এবং রূপা যদি আকাশরে বিয়ে করতে পারে বা আকাশ যদি রূপারে বিয়ে করে, তাহলে দেখা যাবে যে রূপা তার পছন্দ মতো একটা ছেলে পাবে। ওদের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ওদের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু আমি আসলে কোনোভাবেই আসি না, কোনোভাবেই যাই না। তো যাই হোক, আমি রূপার সঙ্গে আমার কাকাতো ভাই আকাশেরই বিয়ে দিয়ে দিব। এই চিন্তাভাবনা, এই পরিকল্পনা করেই আমি তখন আমার কাকাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম যে কাকা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি রূপার সঙ্গে আপনাকে প্রেম করাই দিব। তো উনি তখন আমার সঙ্গে বসে থাকতো, আমি রূপার সঙ্গে লাউড স্পিকার দিয়ে কথা বলতাম এবং কথা বলার মাঝে মাঝে আমি ওনাকে দিয়ে দিতাম। তো রূপা আসলে মানে আমি এই জিনিসটাতে খুব অবাকই হইতাম ভাই, রূপা কিন্তু বুঝতে পারতো না। আমার কাকাতো ভাইয়ের কণ্ঠ আর আমার কণ্ঠ কিন্তু একরকম ছিল না। আমার কাকাতো ভাইয়ের কণ্ঠ একটা মোটা ছিল, আমার কণ্ঠ একটু চিকন টাইপের ছিল। কিন্তু তারপরেও কথা বলতে বলতে হঠাৎ করে যখন আমার কাকাতো ভাই কথা বলা শুরু করতো, রূপা কিন্তু বুঝতে পারতো না যে ও কার সঙ্গে কথা বলে। মানে এরকম প্রায় 2-3 দিন হয়েছে। 2-3 দিন হওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন ডিরেক্টলি আমার কাকাতো ভাইয়ের কাছে আমার সিমটাও এবং নাম্বারটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি রূপার নাম্বার এবং আমার যেই সিমে আমি রূপার সঙ্গে কথা বলতাম ওই সিম নাম্বারটাও দিয়ে দিলাম। এবং এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরেই হঠাৎ করে আমি জানতে পারি আমার কাকাতো ভাই নাকি রূপার সঙ্গে দেখা করে আসছে। আমি নাম্বারটা দেওয়ার প্রায় 1 সপ্তাহের মাথায়, আমি ওর নাম্বারটা দিয়ে দেওয়ার, ওর সঙ্গে কথাবার্তা বলাই দেওয়ার 1 সপ্তাহের মাথায় তখন উনি নাকি নোয়াখালীতে গিয়ে রূপার সঙ্গে দেখা করে আসছে। তা আমি ওরা বললাম যে রূপা কি একটুও বুঝতে পারে নাই আপনার ভয়েস টুনিং নিয়ে, বা ও কি কোনো প্রশ্ন তোলে নাই? বলে হ্যাঁ ও তুলছে, আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি যে আমার গলায় প্রবলেম হয়েছে, এটা ওইটা বলে আমি ম্যানেজ করে ফেলছি, এটা আমি আমার সাবজেক্টে ঠিক করছি, এটা তুই বুঝবি না। আমি ভাই সত্যি তখন খুব অবাক হয়ে গেলাম যে হায় রে, যারা আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম, সেও আমার কণ্ঠটা বুঝতে পারলো না এবং সেও আকাশ ভাইয়ের মেনে নিল। তো আমি তখন এক পর্যায়ে এটাই ভাবলাম যে ঠিক আছে, ওরা ভালো থাকুক, আমি এই বিষয়টা নিয়ে আর কথা না বলি। তো আমি আমার কাকাতো বাইরে বললাম, আপনি যে বললেন যে আপনার বন্ধুর কাছে অলরেডি ভিসা আছে, তাহলে আপনি আমার ভিসাটার ব্যবস্থা করে দেন, আমি চলে যাই। তবে এটি সত্যি কথা বলতে আমার কাকাতো ভাই কিন্তু মিথ্যা কোনো কিছুই করে নাই। এবং যদিও সে টাকা মানে পরিপূর্ণভাবে টাকা দেয় নাই, কিছু টাকা আমি বাড়ি থেকে এনে দিয়েছিলাম, বাকি টাকাটা সেই করেছে এবং পুরো রাস্তাঘাটটা সেই করে দিয়েছে। তার বন্ধুর সঙ্গে কথা বলে ভিসা ম্যানেজ করে দেওয়া এবং সব কিছু উনি ঠিকঠাক করে একটা সময় আমার ফ্লাইটেরও ব্যবস্থা করে। তো যেদিন আমি চলে যাই ভাই, ওই দিনের মুহূর্তটা একটা অন্যরকম মুহূর্ত ছিল যা আমি আপনাকে বোঝাতে পারবো না। মনের ভিতরে তখন বারবার একটা প্রশ্ন জাগলো কি, আদৌ কি রূপা একটাবার বুঝলো না যে আমি সোলেমান না? মানে আমি তোকে সোলেমানও বলেছিলাম, এইটা আমার কাকাতো ভাই কীভাবে ম্যানেজ করছে আমি কিন্তু সেটাও জানি না। মানে উনি এগুলো কীভাবেই ঠিক করছে, কীভাবে ম্যানেজ করছে, এই সব কিছু আমি জানি না, যদিও পরে জানতে পারি। তো আমি ভাবলাম যে ও এতভাবে আমাকে ভুলে গেল, এইভাবে এটা করে ফেললো। তো যাই হোক, এমন করে একটা সময় তখন আমি করলাম কি, আমি কিন্তু তখন আমার সিম নাম্বার চেঞ্জ করে ফেলি। যখন আমার সিমটা আমি আমার কাকাতো ভাইকে দিয়ে দিই, আমি তখন আরেকটা সিম ব্যবহার করতাম। পরে আমি সৌদি আরবে চলে গেছি। সৌদি আরবে চলে যাওয়ার পরে মোটামুটি আমার ভালোই চাকরি হয়, মানে যেখানটাতে কাজে গিয়েছিলাম সেই কাজই করতাম। এইভাবে কাজ করে করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে শুনতে পারলাম যে আমার ওই আকাশ ভাই নাকি রূপাকে বিয়ে করছে। তো সে বিয়ে করার খবর আমি তখন সৌদি আরবে থেকে পাইছি। বিয়ে শাদী করছে, সব কিছুই করছে। আমি আর কোনো কিছুই বললাম না, আমি আমার মতো সৌদি আরবে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি। এইভাবে আমার কাকাতো ভাই বিয়ে করার প্রায় 3 বছর পরে, এই 3 বছরে আমি বেশ ভালো টাকা ইনকাম করছি। আমার আব্বার কিডনির চিকিৎসা করাইছি এবং ঘর দুয়ার করছি, আমার ছোট 2টা বোনের বিয়ে দিয়ে দিয়েছি এই 3 বছরের ভিতরে। পরিবারকে মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে গেছে এবং আমার কাছেও আমি কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলেছি। 3 থেকে 3.5 বছর করতেছি। তো আমার কাছে তখন প্রতিদিনই মনে হইতো আমি একটু রূপার সঙ্গে কথা বলি, কারণ কথা বলার একটা নেশা তোর সঙ্গে আমার হয়ে গিয়েছিল। আর এই নেশাটা তো আমি হুট করে আমার ভিতর থেকে সরাইতে পারতেছি না। বারবার মনের ভিতর জাগতেছে, ইস যদি একটু রূপার সঙ্গে কথা বলতে পারি, রূপা জানে কী করে, ও জানে কেমন আছে। 3-3.5 বছর পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। ধরে রাখতে না পেরে একদিন বাধ্য হয়ে বাংলাদেশে ওর যে নাম্বারটা ছিল, ওই নাম্বারটা আমি তখন পর্যন্ত আমার ফোনে সেভ করে রাখি। ওই সময়টাতে আমি জানতে পারি যে আমার কাকাতো ভাই আকাশ নাকি ফ্রান্সে না কোন দেশে জানি গিয়েছিল, তাদের কোনো একটা কাজে বা পারিবারিক কোনো একটা কাজে নিচ্ছে, কিন্তু রূপা
রূপারে নিয়ে যায় নাই, রূপা দেশে আসে। মার সঙ্গে কথাবার্তা বলতাম, আব্বার সঙ্গে, আমার বোনদের সঙ্গে কথাবার্তা বলে আমি তখন খোঁজ খবর পাইতাম। মাঝে মাঝে কাকিরে ফোন দিতাম, কাকিও আমাকে এটা ওইটা বলতো। এইভাবে প্রায় 3.5 বছর পরে একদিন আমি রূপারে ফোন দিলাম সৌদি আরবে বসে। ফোন দেওয়ার পরে আমি রূপাকে ফোন দিয়েছি বাংলাদেশ সময় তখন রাত প্রায় 9টার মতো বাজে, 9 থেকে 9:30। আর আমার কাকার ঘরে একটা সিস্টেম ছিল কি, সন্ধ্যা রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলতো, রাত 7টা বা 8টার পরে কেউ আর কোনো কিছুই খাইতো না। তো যখন আমি রূপারে কল দিলাম, কল দেওয়ার পরে ও তখন প্রথমে কলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করছে, এবং রিসিভ করার পরে আমি কথা বলবো কি বলবো না বুঝতেছি না। আমাকে বলে কে, আমি তো তখন ওই যে টিন যে নাম্বারগুলো হয় আর কি, ডলারের যে নাম্বার, ওই নাম্বার থেকে ফোন করছে। তা আমারে বলতেছে কে আপনি, কয়েকবার জিজ্ঞেস করছে। তা আমি কোনো কিছু বলি নাই। বারবার বলতেছে আপনি কে, কেন ফোন দিয়েছেন, আমি কিছু বলি নাই, ফোনটা কেটে দিছে। এবং কেটে দেওয়ার পরে একটু পরে আবার ফোন দিছে, আবার দেওয়ার পরে ও তখন আবারও কলটা রিসিভ করছে। এবারও রিসিভ করার পরে আমি আর কোনো কথা বলতেছি না, এবং দ্বিতীয়বার যখন কথা বলি না তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল, আয় হায় আমি যে বারবার ওর নাম্বারে কল দিতেছি আর কথা বলতেছি না, ওই যদি বা এই বিষয়গুলো কাউকে বলে দেয়, বা আমি তো টিনটি থেকে ফোন দিয়েছি কোনো নাম্বার উঠে নাই, অবশ্যই বিদেশি নাম্বার, আমার কাকাতো ভাইকে বললে ও যদি আবার আমাকে ডাউট করে ফেলে, না আমি ওর সঙ্গে কথা বলি। এবার তৃতীয় টাইমে কল দিয়েছে। কল দেওয়ার পরে ও তখন করলো কি, কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে আমি তখন খুব একেবারে একরকম কান্না কণ্ঠে বললাম যে রূপা আমি সোলেমান। এবং এটা বলার পরে যখন বললাম সোলেমান, এবং সোলেমান বলার পরে খুব ইজিতে জিজ্ঞেস করতেছে ভালো আছেন আপনি। আমি তখন বললাম ভালো আছি। আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে ও সোলেমান বলার পরে তো ওর মনে একটু ডাউট আসার কথা, বা আমার সেই ভয়েস টোনিংটা ওর আসার কথা, কিন্তু আমার সঙ্গে এভাবে কেন কথা বলতেছে। পরে আমি বললাম যে রূপা তুমি কি আমাকে চিনতে পারছো। পরে বলে চিনতে পারছি, আপনি সৌদি আরব থেকে ফোন দিয়েছেন না। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি সৌদি আরব থেকে ফোন দিয়েছি, ও এটাও জানে, তার মানে তো আমাকে চিনে। আমি তখন আসলে হিসাবটা মিলাইতে পারতেছিলাম না, কি ব্যাপার। পরে আমি বললাম যে রূপা তুমি কি আমার উপরে কোনো ব্যাপারে রেগে আছো। বলে না, রেগে থাকবো কেন, আপনি সৌদি আরবে আছেন, ভালো আছেন, প্রেমিকারে বিক্রি করে সৌদি আরবে গেছেন, এখন ভালো নাই। আমি বললাম রূপা আমি প্রেমিকারে বিক্রি করছি, তুমি তো সোলেমানরে বিয়ে করছো তাই না। ও বলে না, আমি তো সোলেমানরে বিয়ে করি নাই, আমি আকাশরে বিয়ে করছি। তো আমি তখন বুঝতে পারলাম যে ও দেখি আমার পুরো স্টোরি জানে। আমি তো এতদিন পর্যন্ত ভাবতাম যে ও যার সঙ্গে সংসার করতেছে আকাশ ভাইকে ও সোলেমান মনে করে, এটাই তো আমি জানতাম। কিন্তু এখন যখন ওর সঙ্গে কথা বলতেছি আমি তখন বুঝতে পারলাম যে না, ওই জানে সোলেমান একজন, আকাশ একজন। আমি তখন বললাম যে আমি প্রেমিকাকে বিক্রি করে সৌদি আরবে গিয়েছি, এই কথাটার মানে ঠিক আমি বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ, আমাকে কি বোঝাচ্ছ। পরে বলে ওমা কি বুঝাবো, সৌদি আরবের লোভে আমারে তোমার চাচাতো ভাইয়ের হাতে তুলে দিলা, আমার সঙ্গে প্রেম করা থাকা অবস্থায় সব হাজারটা মিথ্যে বললা, আমাকে ধোকা দিলে, আমার সঙ্গে চিট করলা। আমি বললাম আরে তুমি আজ আমাকে বলতেছো আমি তোমাকে ধোকা দিলাম, আমি তোমার সঙ্গে চিট করলাম, আমি বেইমানি করলাম। যে মানুষটার সঙ্গে তুমি রাতের পর রাত কথা বলতা, যে মানুষটার সঙ্গে তুমি দিনের পর দিন কথা বলতা, হঠাৎ সেই মানুষটার কণ্ঠটাই তুমি ভুলে গেলা। অন্য একটা মানুষ যখন আমার রূপে তোমার সঙ্গে কথা বলতেছে, তুমি সেই মানুষটার সঙ্গে তাল মিলিয়ে কথা বলতে শুরু করলা, তুমি আমার কণ্ঠটাকেও চিনতে পারলা না। ও তখন বলে হ্যাঁ এটা সত্যি, আমি হয়তো প্রথম দিকে আমি বুঝতে পারিনি তা নয়, আমি একটু কনফিউশনে ছিলাম, তবে আমার এই কনফিউশনটা খুব অল্প সময়ের ভিতরে কেটে গিয়েছে। আমি বললাম মানি। ও বলে হ্যাঁ, তুমি যখন তোমার সিমটা তোমার কাকাতো ভাইকে দিয়ে দিছো, এবং তুমি যখন তাকে বলে দিয়েছো সে যেন সে যে আমার সঙ্গে কথা বলে, বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়ে তুমি সৌদি আরবে চলে যাবা, তোমার কাকাতো ভাই সব কিছু আমাকে বলে দিয়েছে। শুধু বলেই দেয়নি, এবং সে আমাকে প্রমাণও দিয়েছে। সে যখন আমাকে ফোনে লাইনে রেখে তোমার সঙ্গে কথা বলতেছিল যে মনে রাখিস তুই কিন্তু আর রূপারে পাবি না, তুই সৌদি আরব পাবি, তখন তুমি বলেছিলা হ্যাঁ আমি সৌদি আরবে চাই, আমি রূপাকে চাই না। সামান্য সৌদি আরবে যাওয়ার জন্য তুমি আমার সঙ্গে এত বড় বেইমানি করলা, এতদিন ধরে আমার সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করলা, আমার সঙ্গে পদে পদে তুমি মিথ্যা বললা। আমি তখন বললাম রূপা সত্যি কথা বলতে আমি তোমার কাছে মিথ্যে বলেছি এটা ঠিক আছে, আমি সবার কাছে আমার কাকাকে আমার বাবার পরিচয় দিতাম, আমি যার সঙ্গে প্রেম করতাম আমি সবসময় মিথ্যে বলতাম, বা যাদের সঙ্গে কথা বলতাম মিথ্যে বলতাম, আমি আমার বাবার পরিচয় দিতাম না, আমি কাকার পরিচয় দিতাম আমার বাবা হিসাবে। তো আমি আসলে ভয় পাচ্ছিলাম যে তুমি যদি সত্যিটা জানতে পারো তুমি তো এমনি আমাকে ছেড়ে দিবা। ও বলে না
ভালোবাসা অতটা সহজ নয়। তুমি যদি আমাকে সত্যিটা বলে দিতা তুমি তোমার কাকার বাসায় কাজ করো, তুমি কাজের ছেলে, এতে আমার বিন্দু পরিমাণেরও কষ্ট হতো না। আমি সব কিছু মেনে নিয়েই তোমার সঙ্গে সংসার করতাম, তোমাকে ভালোবাসতাম। আমি তখনই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন আমি জানতে পেরেছি আমার ভালোবাসার মানুষটা সৌদি যাওয়ার জন্য আমাকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। তখনই আমার হৃদয়টা ভেঙে গেছে। আমি জেনে শুনে বুঝেই তোমার চাচাতো ভাই আকাশকে বিয়ে করেছি। আকাশ আমাকে বিয়ের আগেই সব কিছু বলে দিয়েছে। আমি তখন খুব চুপ হয়ে গেলাম। হায় হায়, আমি এতটা 3.5 বছর আমি ভেবেছি কি, আর আদত হলোটা কি? আসলে তো রূপা জেনে শুনে আমার কাকাতো ভাইকে বিয়ে করছে। আমি তখন বললাম, রূপা আমার পারিবারিক অবস্থাটা তুমি বোঝার চেষ্টা করতা। ও বলে, যাই হোক যেটাই হোক, আমার বাবার তো কম ছিল না, আমার বাবার অর্থ সম্পদও কম ছিল না, আমার টাকাও কম ছিল না। তোমার কাকাতো ভাই তোমাকে সৌদি আরবে পাঠাইছে, আমি চাইলে তোমাকে আমেরিকা পাঠাইতে পারতাম। আমার ফ্যামিলি এত টাকা পয়সা ছিল, আমি তোমার অনেক অনেক কিছু তোমার জন্য করতে পারতাম, কিন্তু আমি কিছুই করি নাই। তার কারণ হচ্ছে তুমি আমাকে সামান্য টাকার জন্য বিক্রি করে দিয়েছো। আমি আর তখন কোনো কথা বলতে পারি নাই, মানে আর কোনো কথা বলি না, জাস্ট চুপ হয়ে গেছিলাম এবং এক পৃথিবী কষ্ট নিয়ে ওর জীবন থেকে সম্পূর্ণভাবে সরে গেলাম। অনেক দিন কেটে গেল, আমি আর ওর সঙ্গে কথা বলি না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে অন্য একটা সময় আমার ভিতর আবারও একটু মনে হলো যে না, আমি ওর সঙ্গে আরেকটু কথা বলি। কেন বলি, আমি শুনেছিলাম আমার মায়ের মুখে আমার কাকাতো ভাই আকাশ নাকি ওকে অনেক মারছে এবং ওই মারার কারণে ওকে নাকি হসপিটালেও ভর্তি করানো হয়েছে। এটাও আমি জানতে পারি। জানতে পারার পরে আমার তখন খুব কষ্ট হলো যে ওকে মারলো কেন। আমি তখন তার সঙ্গে কথা বলি। আমার কাকাতো ভাই তখন ফোন ধরে নাই। আমি ওই রূপার নাম্বারে কল দিই, রূপাই রিসিভ করে। আমি তখন রূপারে বললাম যে কী ব্যাপার, আকাশ ভাই তোমারে মারলো কেন? ও বলে, তুমি তো জেনে শুনে একটা নেশাখোরের হাতে আমাকে তুলে দিছো, একটা বেঈমানের হাতে আমাকে তুলে দিয়েছো, একটা অমানুষের হাতে আমাকে তুলে দিয়েছো। তুমি তো জেনে শুনে এটা করেছো, তাই না? আর এখন এসব বলে লাভ কি? আমি বললাম, রূপা আমি ইচ্ছে করে আমার কাকাতো ভাইয়ের হাতে তোমাকে তুলে দেইনি। আমি পরিবারের কাছে জিম্মি ছিলাম। আমার ঘরে 3টা বোন ছিল, আমার বাবার কিডনি রোগ ছিল এবং তখন আমি রূপার কাছে আস্তে আস্তে আমার পরিবারের দুর্বলতাগুলো বলতে শুরু করি, যেগুলো আমার কাকাতো ভাই আকাশ লুকাইছিল, মানে বলে নাই। আমি এক এক করে রূপাকে সব কিছু বলেছি। রূপা দেখো, আমি এই জন্য রাজি হয়েছিলাম। সমস্ত কিছু বলার পরে একটা সময় আমার উপর থাকা রূপার ওই অভিমানটা প্রায় অনেকটাই কমে যায়। কমে যাওয়ার পরে আমি তখন রূপারে বললাম, রূপা ও আমাকে বলে, দেখো আমি তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে এমনিও সংসার করব না। ও বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে থাকে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, নেশা করে ঘরে ফিরে। আমি ওর সঙ্গে থাকা সম্ভব নয়। আমি এমনি ওকে ডিভোর্স করে দিয়ে আমি চলে যাবো আমার বাবার বাড়িতে, আমি ওর সঙ্গে থাকবো না। তো এই নিয়ে কথাবার্তা হই। একটা সময় ওই যে মারছিল, ওই মারাকে কেন্দ্র করেই রূপা তখন নোয়াখালীতে চলে যায়। নোয়াখালীতে চলে যাওয়ার পরে আমার কাকাতো ভাইয়ের সঙ্গে ও আর কোনো যোগাযোগ রাখে না। আর আমিও বিদেশ যাওয়ার পরে আকাশ ভাইয়ের নাম্বারে কোনো ফোন টোন দিই না, ওনার সঙ্গে কোনো কথাও বলি না। তো এরই পরে প্রায় 4 থেকে 4.5 বছর পরে আনুমানিক এরকমই একটা সময় আমি তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। আমি বাংলাদেশে 4 মাসের ছুটি নিয়ে আসি। আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি থেকে 4 মাসের ছুটি নিয়ে তখন আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমি তখন রূপারে অনুরোধ করি যে তুমি তো এখন নোয়াখালীতে আছো। তখন আমার চাচাতো ভাইয়ের সঙ্গে কিন্তু রূপার সম্পর্ক ভালো না, মানে সংসারটা ভেঙে যাবে ঠিক এমন একটা অবস্থায় আছে। তো আমি তারে বললাম যে আমি তোমার সঙ্গে দেখা করব, তুমি যদি আমাকে অনুমতি দাও। ও বলে, ঠিক আছে, আমাদের বাসায় তো আসা যাবে না, আমাদের বাসার সবাই হচ্ছে তোমার চাচাতো ভাইকে বিশ্বাস করে, আকাশকে মানে। আমি তো বুঝতেছি আকাশ কেমন মানুষ, আর বাকিরা তো বুঝে না। আচ্ছা ঠিক আছে, একটা রেস্টুরেন্টে দেখা করব, তুমি একটা রেস্টুরেন্টে আসো। এই কথা বলে ও তখন একটা রেস্টুরেন্টের ঠিকানা আমাকে দেয়। আমি তখন নোয়াখালীর একটা প্রত্যন্ত এলাকায় ওই রেস্টুরেন্টে ওর সঙ্গে দেখা করি। তো দেখা করার পরে ও আমাকে দেখে খুব পছন্দ করে। মানে সত্যি কথা বলে কি যে, আকাশ তুমি কি বলে, সুলেমান তুমি আমার জীবনটা নষ্ট করছো। সত্যি যদি তুমি আমাকে সব কিছু বলে দিতা, আমাকে তোমার সব কিছু সত্যিটা বলতে, আমি কখনোই তোমার সঙ্গে চিট করতাম না। আমার পরিবারের অনেক ছিল, কোনো অভাব ছিল না। আমি সত্যি তোমাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতাম। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতাম। আমি এরকম একটা অমানুষের কাছে যাইতাম না। বিশ্বাস করো, আমি তোমার কাকাতো ভাই আকাশকে কখনোই বিয়ে করতাম না। কিন্তু আমি যখন জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটাই আমাকে তার হাতে তুলে দিয়েছে, আমি তখন তোমাকে ভালোবেসে তোমার কাকাতো ভাইকে বিয়ে করেছে, তা না হলে কখনোই করতাম না। আমি বললাম, আচ্ছা রূপা, যাই হোক, যেটাই হোক, যেভাবেই হোক হয়ে গেছে, এখন আর এসব কথা বলে লাভ নাই। তো তুমি এখন কি করবা? ও বলে, জানি না কি করব, কিছুই ভালো লাগে না। এই করে করে আমি ওর সঙ্গে দেখা করি, সারাদিন নোয়াখালীতে ঘুরি টুরি এবং আবারও চট্টগ্রামে চলে আসি। এবার থেকে যখনই ওর সঙ্গে কথা বলি, ও সবসময় বলে যে, বিশ্বাস করো আকাশ,
সরি, বিশ্বাস করো সোলেমান, আমি তোমাকে পাওয়ার পরে না তোমার সঙ্গে একটা দিন কাটিয়েছি, আমার ভিতরে যতটা শান্তি এসেছে, মনে হয় কি আমি 3 বছর তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে সংসার করেছি, আমার ভিতরে আমি এতটা তৃপ্তি পাই নাই, এতটা শান্তি পাই নাই। মানে সত্যি কথা বলতে আমি তোমাকে পেয়ে মনে হয় গোটা দুনিয়াটাই ভুলে গেছি। তুমি আসলে আমাকে অনেকটা হ্যাপি রাখো। আমি যেটুকু সময় তোমার সঙ্গে থাকি আমি সত্যিই বেশ আনন্দে থাকি এবং আমার ভিতরের সমস্ত কষ্টগুলোকে আমি মুহূর্তের মধ্যে ভুলে যাই। তুমি আমাকে অনেকটা হ্যাপি রাখো। এবং ওর এই কথাবার্তাগুলো শুনে শুনে না আমিও বেশ আনন্দিত হচ্ছিলাম। এভাবে প্রায় অল্প দিনের ভিতরে ওর সঙ্গে আমার মনের লেনাদেনা হয়ে যায়। একটা পর্যায়ে আমি ওকে বলেই বসি যে, আচ্ছা রূপা, তুমি কি আমার কাকাতো ভাই আকাশকে ছেড়ে আমাকে বিয়ে করবা? এখন তো ধরো আমার কোনো কিছুর অভাব নাই, ঘর বাড়িও করছি, ব্যাংকে কিছু টাকা রাখছি, বোনগুলোরও বিয়ে দিয়ে দিছি। আব্বা আম্মা যদি আমাকে বিয়ের জন্য বারবার বলতেছে, এখন তুমি যদি বলো আমি তোমাকে আমার ঘরে বউ হিসাবে নিয়ে যাব। ও তখন আমাকে বলে এটা কিভাবে সম্ভব? আমার আব্বা আম্মা আকাশের কথায় উঠে আর বসে, তারা আকাশকে অনেক মানে, এবং আমি যদি এখন বলি আমি তোমাকে বিয়ে করব, তবে আকাশের পরিবারও ঝামেলা করবে আর আমার পরিবারও ঝামেলা করবে। আমি তখন বললাম, রূপা তুমি চাইলে আকাশ ভাইকে ছেড়ে দিতে পারো, আকাশ ভাই তো তোমাকে বন্দি করে রাখে নাই, তুমি মানুষের সঙ্গে সংসার করবে না, তার সঙ্গে তোমার ভালো বনিবনা হচ্ছে না, তুমি তাকে ছেড়ে দিতে পারো, এখানে কেউ তোমাকে আটকায় রাখবে এমন তো কোনো কথা নাই, মানুষ মুক্ত, তুমি চাইলে ওকে ছেড়ে দিতে পারো। এরকম করেও আমাকে বলে যে ঠিক আছে তাহলে আরেকটু চিন্তা করি। এইভাবে প্রায় 15-16 দিন আমি সারা রাত ওর সঙ্গে কথা বলতাম, সারাটা রাত ওর সঙ্গে কথা বলতাম। এই করতে করতে একটা পর্যায়ে ও মোটামুটি রাজি হলো, কিন্তু আমাকে বলে কি যে আমি আকাশকে ডিভোর্স করে দিব এবং আকাশকে ডিভোর্স করার 15 দিন পরে আমি তোমাকে বিয়ে করব। ওই যখন আকাশকে ডিভোর্স করে দিল, আকাশ ভাইকে ডিভোর্স করে দিল, মানে যেদিন ডিভোর্স করেছে ওই দিন আকাশ ভাই আমাদের বাড়িতে, উনি খবর পেয়ে গেছে ওকে ডিভোর্স করে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে এসে বলতেছে যে সোলেমান তুই তাড়াতাড়ি আমার সঙ্গে চল, আমি নোয়াখালী যাব। পরে আমি বললাম যে কেন নোয়াখালী কেন যাব? বলো তুই আমার সঙ্গে চল, তুই সহ থাকলে আমি রূপারে অনেক বুঝাইতে পারবো এবং তুই সহ থাকলে বিষয়টা অনেক সহজ হবে, তুই আমার সঙ্গে চল, আমি নোয়াখালীতে যাবো তোরে নিয়ে। আমি মুহূর্তের মতো তখন খেপে গেলাম যে আমি কেন আপনার সঙ্গে যাব? আমি আপনার সঙ্গে যাব না, আপনি তো আমার সঙ্গে কম বেইমানি করেন নাই, আপনি মধ্যে কম চিটিং করেন নাই, আপনি তো রূপার কাছে সব সত্যি কথা বলে দিয়েছেন, আপনি রূপারে নিয়ে যান, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি আমাকে কেন রূপার কাছে কালারিং করছেন? আপনি বলেছেন আমি আপনার কাছে রূপারে বিক্রি করছি, কিন্তু কেন বিক্রি করেছি সেটা তো আপনি বলেন নাই। আপনি বলেন না আমার 3টা বোন আছে, তাদের বিয়ে হচ্ছে না, পারিবারিক অভাব অনটনে ছিলাম, আপনি তো এটা বলেন না আমার আব্বা একজন কিডনি রোগী, আর আমার বাবার এই কিডনি সমস্যাটা কীভাবে হয়েছে আপনার আব্বাকে সরকারি চাকরি দিতে গিয়ে, কই সে কথাটা আপনি বলেন নাই। উনি বলতেছে আচ্ছা সোলেমান, যা হবার যেটাই হয়েছে, আমি সব কিছুর জন্য তোর কাছে ক্ষমা চাই ভাই, না ভালো, তুই আমার সঙ্গে চল এবং যেভাবেই পারিস, তুই যে করেই পারিস রূপারে বুঝিয়ে শুনিয়ে ও আমাকে ডিভোর্স করে দিয়েছে, তুই এটা ফিরা। আমি বললাম ডিভোর্স যদি ও করেই দেয় তাহলে আমি আপনাকে এটা ফিরাবো কীভাবে? আমার দ্বারা তো এটা ফেরানো সম্ভব না। উনি বলে না দেখ আমি খুব ঝামেলায় পড়ে যাবো, তুই চল। আমি আর গেলাম না। এবং এভাবে প্রায় সপ্তাহখানিক কেটে গেছে, ও ডিভোর্স করে দিছে। সোলেমান ভাই গেছে, আকাশ ভাই গেছে, এবং আকাশ ভাইয়ের আমার যে কাকা আছে, কাকা গেছে, কাকি গেছে, মোটামুটি সবাই গেছে। রূপারে বুঝাইছে, শোনাইছে, মানে অনেক কিছু করছে। এবং একটা সময় যখন রূপার পরিবার রূপারে চাপ দিছে মানে আকাশ ভাইয়ের কাছে চলে যাওয়ার জন্য, রূপা তখন বাসা ছেড়ে দিছে। বাসা ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে আসছে। আমি তখন আমার এক বন্ধুর বাসায় চট্টগ্রামে ওকে রেখে দিয়েছি। ওখানে ওকে 15 দিন রাখার পরে আমি ওকে কোর্টে নিয়ে বিয়ে করি এবং আইন কারণ অনুযায়ী, নিয়ম অনুযায়ী, মুসলিম রীতিনীতি অনুযায়ী আমি ওকে বিয়ে করি এবং ওকে বিয়ে করে আমি ওকে নিয়ে ডিরেক্টলি আমাদের বাসায় চলে আসি। ও যখন আমাদের বাসায় চলে আসে, আমাদের বাসায় আসার পরে আমার মা এবং বাকি যারা আছে আমার আত্মীয় স্বজন, আমার কাকা, মানে কাকারা তো তখনও জানে না বিষয়টা, এবং আমার আম্মা বলে এটা তুই কেন করলি, তোর কাকা তো অনেক রাগ করবে, তোর কাকি অনেক। আমি তখন আম্মারে বলছি আম্মা ওরা চিটিং করছে আমার সঙ্গে, আমি তো কোনো চিটিং করি নাই, আমার কাকা তো ভাই চিটিং করছে, ওরা আমার সঙ্গে বেইমানি করছে, ওরা আমার কাছ থেকে রূপাকে নিয়ে গেছে। এবং রূপাও বলে যে ওর গায়ে হাত তুলতো, ওকে মারতো, আমার কাকা তো ভাই নেশা করতো। এই সব কিছু বলার পরে মোটামুটি তখন ঠিক হয়ে গেছে। আমি রূপারি বিয়ে করে ঘরে আনছি যেদিন, তার পরের দিনে আমার কাকা তো ভাই আকাশ ভাইয়া, আর আকাশ ভাইয়ার বড় বোন, আর আকাশ ভাইয়ের ছোটো বোন, আর সেখানে আমার কাকি, এরা 3 জন গাড়ি নিয়ে ডিরেক্ট আমাদের উঠানে গিয়ে আমার গালাগালি করতেছে, তুই বেরিয়ে আয়, তোরা মায়ের বউ, তোর এই করবো, তোর সেই করবো, এই তুই মিথ্যা বলে আমার ছেলের সংসার ভাঙলি কেন? আমার ছেলের সংসার তুই কেন ভাঙলি? তাই আমি বললাম যে আমি সংসার ভাঙলাম কোথায়?
ওনার সঙ্গে তো বলে না তুই ওর সঙ্গে বিদেশে গিয়ে কথা বলছিস, ওর সঙ্গে তুই বিদেশে গিয়ে কথা বলে বলে আমার ছেলের বউয়ের মনটা নষ্ট করে দিয়েছিস, এরপরে তুই তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছিস, তুই আমার ছেলেকে ধোকা দিয়েছিস, তুই একটা বেঈমান, মানে খুব খারাপ ব্যবহার করতে আসে। আমিও তখন বললাম যে আপনারা তো বেঈমানি কম করেন নাই, আমার আব্বা নিজের কিডনি বিক্রি করে আমার কাকাকে চাকরি দিয়েছে, কই আমার কাকা আমার আব্বার জন্য কি করেছে? সামান্য আমাকে আপনাদের পরিবারে পাঠানো হয়েছে একটা চাকরি দেওয়ার জন্য, অথচ আপনারা আমাকে আপনাদের বাসার কাজের ছেলে বানিয়ে নিয়েছেন, কি করেন না আমার জন্য? আমার কাকি বলে বাহ 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 রে বেঈমান, কেন আমার ছেলেকে তোকে সৌদি আরবে পাঠায়নি? আমি বললাম হ্যাঁ পাঠাইছে, আপনার ছেলে আমাকে সৌদি আরবে পাঠাইছে, বিনিময়ে আমার ভালোবাসার মানুষ রূপাকে কেড়ে নিয়েছে। আমার কাকি বলে তাই তার মানে তুই কী বলতে চাস, তুই রূপারি নিয়ে সংসার করতে পারবি? আমি বললাম হ্যাঁ আমি অবশ্যই পারবো। উনি বলে আমিও যদি এক বাপের বেটি হয়ে থাকি আমিও দেখে ছাড়বো যে রূপা কীভাবে তোর সাথে সংসার করে। দেখেন এই কথার পরে আমি চলে গেছি, ওনার চলে গেছে, ঝগড়াঝাটি করে মোটামুটি আমাদের উঠান থেকে চলে গেছে। এবং আমাদের উঠান থেকে যাওয়ার 8-10 দিন পরেই হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই আমাদের থানা থেকে আমাদের পুলিশ, মানে আমাদের যে থানার পুলিশ, সে আইসা মানে একদম কোনো কিছু না আমারে বলে যে তুই নাকি মানে আবার ব্যবসা করিস, মদের ব্যবসা করিস। আমি যে কী বলেন আপনি, আমি এগুলোর ব্যবসা করি। বলো হ তুই করিস, আমার কাছে রিপোর্ট আছে। এগুলো আমাকে এখান থেকে উনি নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে বলতে নিয়ে যাচ্ছিল। তো সেখানে আমার আব্বা এবং গ্রামের আরও লোকজন থেকে কোনো রকম ওইখান থেকে আমাকে ছুটে রাখে। যেদিন আমাকে ছুটে রাখে ওই দিন রাতের বেলায় ডিবি পরিচয়ে একটা গাড়ি এসে আমাকে বাড়ি থেকে উঠায় নিয়ে যায় এবং উঠায় নিয়ে আমাকে থানায় দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আমার নামে অনেকগুলো মামলা দায়ের করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই প্রতিটা মামলায় আমার কাকাই করায়। এই মামলাগুলো সম্পূর্ণ সাজায় আমার কাকা যেহেতু প্রশাসনিক লাইনে ছিল এবং ওনার রেফারেন্সে ওনার দায়িত্বে তখন আমার নামে মামলাগুলো হয়ে যায়। আমার আব্বা আম্মা তখন করছে কি জমি জামা বিক্রি করে বহু কষ্ট করে আমাকে আমাদের আর সর্বোচ্চ আমাদের আর কিচ্ছু রয়েছে না, যেটুকু সম্পদ আমাদের ছিল মোটামুটি ওইগুলো বিক্রি করে আমাকে তখন কোনোমতে ছুটে আনে। এবং ছুটে আনার পরে আমাকে যেদিন ছুটে নিয়ে আসে তার 3 দিন পরে পুনরায় আমার নামে আবার মামলা করা হয়। সেই মামলা থেকে আমার এখনও আমি খালাস হই নাই, আমি শুধুমাত্র আপনার জামিনে বেরিয়ে আসছি। এরপর আমার নামে আরও কয়েকটা মামলা দেওয়া হয়। এরপরের মামলা আমি তখন বাড়ি থেকে পালিয়ে গেছি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি বিভিন্ন জায়গায় থাকতে শুরু করি। এই মাঝে রূপা তখন আমাদের ঘরে আসে। রূপার কিন্তু একুল উইকুল 2 কুলে গেছে। রূপার পরিবার রূপাকে ছেড়ে দিয়েছে। রূপার আব্বা আম্মা ডিরেক্টলি বলে যে তুই যেহেতু আমাদের কথা না শুনে সৌদি কোনো এক প্রবাসীকে বিয়ে করে ফেলেছিস, তুই আর আমাদের ঘরে আসতে পারবি না, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রূপার বাবা মা সম্পূর্ণ রূপার সাথে সম্পর্ক আলাদা করে ফেলে। তখন রূপু পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ড করে থাকে, আমার উপরে। তখন আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে ভাই, ঠিক বলার মতো না। আমি রাস্তায় ঘুরে বেড়াইতেছি, পথে ঘুরে বেড়াইতেছি, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই, এক অন্যরকম জীবন তখন শুরু করে দিয়েছি। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। মাথার মধ্যে কোনো কিছুই আসতেছে না যে ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত, আমার কোন দিকে যাওয়া উচিত, আমি কিছুই বুঝতে পারতেছি না। তারপরও আল্লাহর উপরে ভরসা করে আছি যে আল্লাহ হয়তো কিছু একটা ব্যবস্থা করবে। রূপার সঙ্গে কথা বলি, ফোনে কথা হয়। রূপা বলে আমি কি করব বলো, এখন আমার আব্বু আমার হাতে নাই, আম্মাও হাতে নাই, আমার পরিবারের যারা ছিল তারা সবাই আমাকে ছিন্ন করে চলে গেছে, আর তোমাকে এগুলো সব তোমার কাকা করাইতেছে। আমার আব্বা তখন আমার কাকারে ফোন দিছে। রূপা বলতেছে আমার আব্বা নাকি কাকারে ফোন দিয়া বলতেছে তুই এগুলো কেন করতেছিস। আমার কাকা নাকি আমার আব্বারে বলে আমি আপনার জুতা দিয়ে পিটাবো, যদি আমি আপনার সামনে পাই আমি আপনার জুতো দিয়ে পিটাবো। আপনি কিভাবে পারলেন আমার ছেলের বউরে আপনার ছেলের বউ বানায় ঘরে নিতে, আপনি কিভাবে পারলেন, আমি আপনার জুতো দিয়ে মারবো। আমার আব্বা নাকি 3 দিন পর্যন্ত শুধু খায় নাই, খালি বসে বসে কান্না করছে, কার জন্য কি করলাম, নিজের কিডনি বিক্রি করে কারে আমি চাকরি দিলাম, এই দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে কারে আমি পড়াশোনা করাইলাম। তো যাই হোক, আমার আব্বা সেদিন বুঝতে পারছে যে আসলে আমার কাকার জন্য তিনি বৃথা চেষ্টা করেছে। আমার কাকাতো বোনেরা, আমার কাকি তখন বাড়িতে আসতে শুরু করছে এবং তারা আমার বাড়ির আমাদের যে বাড়ি আছে, আমাদের বাড়ির পিছনে তো আমার দাদার জমি আছে, ওই জমিতে তখন তারা ঘর উঠাইতে আসে। তারা বিশাল বিল্ডিং উঠাইতে আসে এখানে, আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য কোনো সময় চেয়ারম্যান ধরতেছে, মেম্বার ধরতেছে, এই করতেছে সেই করতেছে, আমাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করে দিবে। এভাবে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন আমি রাস্তায় ঘরে তা আমার কাকি তখন নাকি হঠাৎ করে আমাদের বাড়িতে আসতে শুরু করছে। আমার আব্বার সঙ্গে আমার মার সঙ্গে বেশ ভালো ব্যবহার করতেছে। তো ভালো ব্যবহার করতেছে দেখে আমার আব্বা আম্মা নাকি বলতেছে আমার কাকিরে যে আমার নামে যে মামলাগুলো ছিল এই মামলাগুলো যেন উঠাই ফেলে।
বলতেছে যে একটা কাজ করেন না, সোলেমানের নামে মামলাগুলো উঠাই ফেলেন, আমার ছেলে অন্যায় করুক অপরাধ করুক যেটাই করুক আমরা সব কিছু ঠিক করে নিব, আপনার সোলেমানের নামে মামলাগুলো রাখেন না, মামলাগুলো উঠাই ফেলেন, মানে এগুলো বলতেছে। তো কাকি নাকি বলে যে হ্যাঁ উঠাই দিব, তো সমস্যা নাই, আর আমরা তো মামলা দিই নাই, ওর নামে এমনি মামলা আসছে অমনি মামলা আসছে এগুলো বলে। আচ্ছা আপনার সোলেমান রে বলেন আমার সঙ্গে কথা বলার জন্য। ওই সময়টাতে কাকি এতটাই ভালো আমাদের পরিবারের সঙ্গে হয়ে যায় যে ঘরে কোনো কিছু রান্না করলে আমার মায়ের এনে দিয়ে যেত, আমার বোনের দিয়ে যেত, আমার আব্বারে দিয়ে যেত। তা আমরাও ঠিক বুঝতে পারলাম না যে হঠাৎ করে আমাদের সঙ্গে তিনি এতটা ভালো সম্পর্ক কেন করতেছে। আমার যে ওয়াইফ আছে, আমি রূপারে বারবার বলতাম যে রূপা তুমি সাবধানে থাইকো, কাকি কোনো কিছু দিলে খাইও না, আর কাকিরে তোমার ঘরে জায়গা দিও না, কাকি কিন্তু মানুষ ভালো না, কিছু একটা কিন্তু করে বসবে। ও বলে না 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 তেমন কিছু করবে না, তুমি টেনশন করো না, আমি সব কিছু সামলিয়ে নেব, তুমি চিন্তা করো না। এইভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরেই একদিন হলো কি সন্ধ্যার সময় আমি ওরে ফোন দিয়েছিলাম, এবং ফোন দেওয়ার পরে আমি ওরে ফোন দিয়ে বলতেছি যে রূপা আজকে রাতে আমি বাড়ি আসবো। আমি কিন্তু রাতে মাঝে মাঝে 2-3 দিন পর পর বাড়িতে আসতাম রাতের বেলায়, যেহেতু আমার নামে মামলা ছিল। আমি আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ঘাট আছে, ওই পুকুর ঘাট দিয়া আমি আস্তে আস্তে আইসা জানালা ঠকঠক করে শব্দ করলে রূপা তখন দরজা খুলে দিত, আমি তখন ঘরে ঢুকতাম। এভাবেই আমি মানে মামলাধীন অবস্থায় এভাবেই ঘরে আসতাম। তো ওই দিন আমি ওর সন্ধ্যার সময় ফোন দিয়ে বললাম যে রূপা আজকে রাতে আমি আসবো, তুমি জানালা খুলে দিও। ও বলে আচ্ছা তুমি আইসা জানালাতে নক দিও, আর আমার মোবাইলে চার্জ নাই, মোবাইল হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, মোবাইল বন্ধ হয়ে গেলে প্রবলেম নেই, আমি জানালাতে এসে কল দিব। তো জানালাতে এসে নক করবো। তো এরপরে রাত প্রায় আপনার 12টার কাছাকাছি আমি তখন পুকুর ঘাটের এদিকে আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছিলাম। তখন মোটামুটি প্রায় চারদিকটাই অন্ধকার হয়ে গেছে এমন একটা অবস্থায়। এবং যখনই বাড়ির দিকে আসতেছিলাম, আসার পরে আমি জাস্ট এই মানে মেইন রাস্তা থেকে আইল ধরে পুকুরের মধ্যে উঠছি, এবং পুকুরের মধ্যে ওঠার সময় হঠাৎ করে দেখলাম পুকুর থেকে অনেকগুলো কুকুর উঠে আসতেছে। তা আমাদের এলাকাতে কিন্তু এত কুকুর নাই, এবং কুকুরগুলো উঠে এসে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলছে। যখন চারদিক থেকে ঘিরে ফেলছে তখন আমি কী করবো বুঝতে পারতেছিলাম না, কিরে এই কুকুর কোত্থেকে আসলো, কিন্তু কুকুর তো আসার কথা না। তারা আমাকে এমনভাবে এসে কামড়াতে শুরু করলো, আইসায় কোনোটা আমার পায়ে কামড় দিচ্ছে, আমার হাতে কামড় দিচ্ছে, আমি জায়গার মধ্যে ঢুলে পড়ে গেছি। আমার ভিতরে কোনো চেঞ্জ না, আমি জায়গার মধ্যে ঢুলে পড়ে গেছি, মানে অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান হারিয়ে ফেলে আমার আর কোনো কিছু হুঁশ নাই, আমি এই জায়গার মধ্যে শুয়ে যাই, মানে এই যে কোনাটা আছে ওই কোনার মধ্যে তখন আমি শুয়ে গেছিলাম। এবার যখন ফজরে আজান দিছে, ফজরে আজান দেওয়ার পরে আমার তখন ঘুমটা ভাঙছে, মানে ঘুম ভাঙছে বলতে আমি তখন জ্ঞান আসছে। তখন চারদিকে ফজরে আজান দিতেছে, ওই শব্দটা কানে আসছে, পরে আমি উঠে বসছি। বসার পরেই দেখতেছি আমার পায়ে কোনো কামড় নাই। এই যে রাতের বেলায় এতগুলো কুকুর এসে আমাকে কামড় দিল, আমি দেখলাম আমার পায়ে কামড় দিল, হাতে কামড় দিল, আমার সঙ্গে এগুলো করলো, বাট আমার শরীরে কোনো কামড়ের চিহ্ন নাই। যখন শরীরে কোনো কামড়ের চিহ্ন নাই তখন আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, তাহলে কিসে কামড় দিল আমারে, আর আমি সারা রাত এখানে শুয়েছিলাম কেন। এবং তখন আমি মোবাইল ফোনটা পাচ্ছি না, মানে মোবাইলকে আমার হাত থেকে ফেলাই দিয়েছে না কী হয়েছে, মোবাইল পাই না। মোবাইল না পায়া আমি কোনো রকমে এখান থেকে বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে তখন প্রায় সকাল হয়ে গেছে। এই জায়গা থেকে আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে গেছি। সেই বাড়িতে যাওয়ার পরে সেই বাড়ির একটা মোবাইল দিয়ে আমি তখন রূপার নাম্বারে কল দিই রাতের মানে সকালবেলা, তখন প্রায় আপনার 9টার মতো বাজে। কল দেওয়ার পরে আমার আম্মা তখন রিসিভ করে। আমি মারে বলতেছি মা আমি সোলেমান, রূপা কোথায়? মা বলে আমরা তো মেডিকেলে। আমি বলছি মেডিকেলে মানে কেন তোমরা মেডিকেলে? বলো রূপার অবস্থা খারাপ, রূপারে নিয়ে মেডিকেলে আসছিলাম। আমি বললাম কেন কী হয়েছে? বলে জানি না, সকালবেলা শুধু বমি করতেছে, আর যখনও বমি করে ওর পেট থেকে এমন সব পচা জিনিস বেরোইতেছে যা অবাক করার মতো। তখন আমি বললাম যে কী ব্যাপার, ওর পেট থেকে এগুলো কেন বের হবে, কেন কী হয়েছে? আমার আম্মা বলে তুই যদি পারোস হসপিটালে একটু দেখে যা। তাই আমি বললাম যে না আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, ওই সময় কিন্তু ওয়ারেন্ট প্রাপ্ত আসামি। তাই আমি বলতেছি আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, এখন তো আমি হসপিটালে যাইতে পারবো না, আমার দ্বারায় সম্ভব না, এবং আমি দেখি কী করা যায়। তাই মাঝে মাঝে মার সঙ্গে কথা বলতাম, বিভিন্ন নাম্বার থেকে ওরা হসপিটালে ভর্তি করায় রাখছে। ওর অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেছে ভাই, যা ঠিক বলার মতো না। কেন এরকমটা হয়েছে বলতে পারতেছি না। এই ঘটনা 3 দিন পরে ও মোটামুটি একটু সুস্থ হয়, তখনও মেডিকেলে। আমি বললাম মা ও কি এখন একটু আমার সঙ্গে কথা বলতে পারবে? মা বলে হ্যাঁ পারবে, এখন কেউ নেই, তুই একটু কথা বল। পরে ওর কাছে মোবাইল দিছে পরে আমি বললাম যে রূপা তোমার কী হয়েছে? ও বলে আমার কিচ্ছু হয় না, তুমি আমার এগুলো কী খাওয়াইছো, আমার এটা কী খাওয়াইছো ওই দিন? আমি বললাম কবে আমি তোমার কী খাওয়াইলাম? ও বলে তুমি যে খাওয়াইলা। আমি বললাম তোমার আমি কবে কী খাওয়াইলাম? বলে যেদিন আমি হসপিটালে চলে আসছি এর আগের দিন রাতের বেলায় তুমি না বললা তুমি আসবা, আমি না বললাম আমার মোবাইলে চার্জ নাই, তুমি না বললা জানালা দিয়ে নক করবা জানালা খোলার জন্য। আমি বললাম হ্যাঁ, তারপর? ও বলে তুমি তো জানালা দিয়ে আসছো, আমি তো জানালা খুলে দিছি, নক করার পরে জানালা খুললাম, তো তুমি তো রুমে আসলা,
আইসা আমার সঙ্গে থাকলা, থাকার পর আমার এটা কী খাওয়াইলা, ওইটা খাওয়ানোর পর থেকেই তো আজকে আমার এই অবস্থা। আমি তখন বললাম, রূপা আমি তোমার কথা কিছুই বুঝতেছি না, আমি তো সেদিন রাতের বেলায় যাই নাই। ও বলে, মানি কি তুমি যাও নাই? তুমি লুঙ্গি পরা ছিলা, তুমি গেঞ্জি পরা ছিলা, আমি কি তোমাকে চিনি না? তুমি কি বলতেছো এগুলা? আমি তখন বললাম, রূপা দেখো, আমি যখন মেইন রাস্তা থেকে আইল ধরে যখন আমি আসছিলাম, পুকুরের কোনায় আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এই ঘটনা ঘটে। ও বলে, তুমি কি বলতেছো এগুলা, তুমি আসো নাই? আমি বললাম যে না না না, সে রাতে তো আমি যাই নাই। ও বলে, যদি তুমি না এসো তাহলে কে আসছে? এটা শুভ খুব তুমিই তো, তুমি কেন আমার মাথা গরম করতেছো? আমি বললাম, রূপা তুমি বিশ্বাস করো আমি যাই নাই। রূপা বলে, আমি ঠিক বুঝতেছি না, আমার মাথা ব্যথা করতেছে, তুমি রেখে দাও। তখনও ফোনটা রেখে দিল। তো আমি যে বাসায় থাকতাম সেই বাসায় একটা আমার এক বন্ধুর বাসায় আমি থাকতাম, বন্ধুর একটা দাদি আছে। আমি তখন দাদিরে বললাম যে, দাদি এমন এমন ঘটনা আমার সঙ্গে ঘটছে, আমার বউর সঙ্গে ঘটছে, আমি তো সে রাতে যাই নাই, আমি তো সেই রাতে ওখানে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি তো যাই না, আমার বউ কেন বলতেছে আমি ওর কাছে গেছি? তখন ওই দাদি বলতেছে, এটা একটা কালো জাদু হইতে পারে, সম্ভবত কোনো না কোনোভাবে তোর পিছনে জিন লেলিয়ে দিয়ে খারাপ কোনো জিন তারা মেয়েটার সঙ্গে কিছু একটা করা হয়েছে, তবে মেয়েটাকে এখন ভালো কবিরাজের কাছে না নিয়ে তাকে বাঁচানো যাবে না। আমি তখন মাকে বললাম, মা তুমি একটা কাজ করো, ওকে কবিরাজের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে দৌড়েও না, ডাক্তারের কাছে নিয়ে লাভ নাই, ওর যে অবস্থা তার কবিরাজের কাছে নিয়ে যাও। আমার আম্মা তখন এই ডাক্তারের কাছ থেকে নিয়ে কবিরাজের কাছে নিতে শুরু করলো। এমন কোনো কবিরাজ বাদ নাই, জায়গায় 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 কবিরাজ দেখাইতে আসছে, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। এই অবস্থার ভিতরে আমার কাকা যখন একদিন বাড়ি আসে, আমার আব্বা আমার কাকার পা ধরে সবার সামনে কান্না করতে শুরু করছে যে, আমার ছেলেটারে বাড়িতে আনতে দে, আমার বৌমাটা মরে যাচ্ছে, আমার বৌমাটার অবস্থা খারাপ, আমাদের ঘরে কেউ নেই, আমার বউটারে নিয়ে দৌড়োদৌড়ি করার মতো, তুই চাই ছেলেটারে বাড়িতে আসতে দে, তোর পায়ে ধরি। আমার কাকা তখন করলো কি, আপাতত আমার মামলাটা স্থগিত করাই দিল। মামলা স্থগিত করছে না উঠে ফেলছে আমি জানি না, শুধু আমার আব্বারে বললো, আপনারা সুলেমানরা আসতে বলেন বাড়িতে, এখন আর পুলিশ আসবে না। এবং এরপর আমি বাড়িতে আসতে শুরু করলাম। বাড়িতে এসে আমি ওরে নিয়ে ডাক্তার, কবিরাজ, হুজুর, খোনার কোনো কিছুই বাদ রাখি নাই, এমন কোনো জায়গায় নিতেছি না, কিন্তু ওরে কিচ্ছু করাইতে পারি না। ও যখন বমি করে ওর পেট থেকে শুধু চুল বের হয়, মাথার লম্বা লম্বা চুল, এবং এমন সব জিনিস বের হয় যেগুলো শুনলে আপনি ভূমি করে দিবেন, আমি এগুলো বলতে চাই না। এভাবে প্রায় 3টা মাস কেটে যায়, এবং 3টা মাসে আমি ওরে ভালো করতে পারি না। কবিরাজের কাছে নিলে এক এক কবিরাজ এক এক কথা বলে। তখন আমার 3 মাস পর আমার মনের ভিতরে হয়েছে যে অবশ্যই আমার চাচি মায়ে কিছু একটা করছে, আমার চাচি কিছু একটা করছে, হঠাৎ করে আমাদের ঘরে আসছে, আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করছে, এটা সেটা করে সম্ভবত আমার বউরে কিছু খাওয়াই দিছে, বা চাচি কালো জাদুটা করছে। একদিন সন্ধ্যার সময় আমি চাচির কাছে গেছি, চাচির কাছে গিয়ে চাচির হাতে পায়ে ধরে বলতেছি, চাচি গো, আমি জানি এটা আপনিই করছেন, এবং আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন, আমার বউর উপরে প্রতিশোধ নিচ্ছেন। কাকি আমি আপনার পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনাকে রিকোয়েস্ট করতেছি কাকি, আপনি যা বলেন আমরা তাই করব, তারপর আমার বউটারে বাঁচান, ওর কোনো অন্যায় নেই, ওর কোনো অপরাধ নেই, ওর সাথে বেইমানি করেছি আমি, এই বেইমানির শাস্তি আপনারা আমারে দেন, ওরে দিয়েন না, ওরে মাফ করে দেন। কাকি তখন বলে, যাই হোক, শেষ পর্যন্ত বুঝতে পারছিস তাহলে তোর বউর সঙ্গে কি হয়েছে? আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পারছি। অবশ্য আপনিই করছেন? বলে, হ্যাঁ আমিই করছি, আমি স্বীকার করছি আমিই করছি, তবে আমি তোর বউরে ভালো করে দিতে পারবো, বিনিময়ে আমার একটা শর্ত আছে। আমি বললাম, কাকি কি শর্ত? বলে, শর্ত হচ্ছে এইটা, আমাদের বাড়ির সামনে যে তোদের বাড়িটা আছে, এই বাড়িটা এখান থেকে সরাই ফেলবি। আমি বললাম, কাকি এটা তো আমাদের বাপের বিটা, আমরা যদি এখান থেকে চলে যাই আমরা কোথায় থাকবো, আমরা কই যাব? বলে, কই যাবি কোথায় থাকবি সেটা জানি না, তবে এই জায়গাটা তোর বাপেরে বলবি আমার নামে লিখে দেওয়ার জন্য, তোর কাকার নামে না আমার নামে লিখে দেওয়ার জন্য, এরপরে আমি তোদেরকে অন্যত্র জায়গা কিনে দিব, আর তোর বউয়ের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধা করে দিব। আমি বললাম, কাকি আপনি কি বলতেছেন? উনি বলে, হ্যাঁ, যদি আমার কথা শুনিস তোর বউ বেঁচে যাবে, এবং তোর মামলাটা উঠে যাবে, এবং সর্বোপরি আমি তোদেরকে অন্য জায়গায় জমি কিনে দিব। আমি তখন আব্বারে বললাম, আব্বা এইটা করেন। আমার আব্বা বলে, এটা আমার বাপের ভিটা, আমার বাপের ভিটা আমি ছেড়ে দিব? আমি বললাম, আমাদের এই ভিটাটার জন্য কাকার বিল্ডিংটা দেখা যায় না, মেইন রাস্তা থেকে কাকার বিল্ডিংটা দেখা যায় না, কাকার বিল্ডিংটা গন্ধা হয়ে আছে আমাদের এই ভাঙা বাড়িটার জন্য। কাকি বলেছে আমাদেরকে অন্যত্রে বাড়ি কিনে দিবে, আপনি এটা দিয়ে দেন। আমার আব্বা সহজ সরল মানুষ, যেমন করে আব্বারে বুঝাইলাম, আব্বা তেমন করে আমার কথায় রাজি হয়ে গিয়ে জমিটা আমার কাকিরে দিয়ে দিল। কাকির নামে জমিটা দিয়ে দিছে। জমি পেয়ে আমার কাকি বেশ খুশি, তাদের বাউন্ডারি হয়ে গেল, আমার বাড়িটা ভেঙে দিল। কাকিরে বারবার বললাম, ও কাকি আপনি না বলেছিলেন অন্যত্রে আমাদেরকে জমি কিনে দিবেন, কই আপনি তো জমি কিনে দিচ্ছেন না,
আমাদেরকে আরেক জায়গায় অন্য জায়গায় জমি কিনে দেন না। উনি বলে দিব দিব করতে করতে 8 মাস কেটে গেল, কিন্তু 8 মাসেও আমাদেরকে জমি কিনে দিল না। আমি 8 মাস আমার বউ আমার মা বাবাকে নিয়ে চট্টগ্রাম শহরে এক বস্তিতে ভাড়া থাকতাম। সেই বস্তিতে ভাড়া থাকা অবস্থায় 8 মাসের মাথায় আমার বউ রূপা মারা যায়। আমি কাকিরে বলেছিলাম, কাকি আপনি না বলেছেন আমার বউ সুস্থ হয়ে যাবে। উনি বলে, তোর বউয়ের নামে যে কালো জাদু ছিল এটা আমি কাটাই দিছি, আর তোর বউয়ের এখনকার সমস্যাটা ডাক্তারি সমস্যা, এটা কোনো কবিরাজি সমস্যা না, তুই বড় ডাক্তার দেখা। ডাক্তার আর কোনো জায়গায় বাদ রাখি নাই, সব জায়গায় ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ডাক্তাররা ভালো করতে পারে না। কবিরাজরা বলে কালো জাদুটা কাটা হয় নাই। যাই হোক, প্রায় 8 মাসের মাথায় আমার স্ত্রী মারা গেল। এক পর্যায়ে আমার বাবাও মারা গেল। এখন এই পৃথিবীতে আমি আর আমার মা আছি। আমার কাকি আছে অনেক বড় লোক। আমার কাকাতো ভাই আকাশ আরেক জায়গায় বিয়ে করছে, ওই বউ নিয়ে তারা আরাম আয়েসে জীবনযাপন করতেছে। আমি হারালাম আমার বাপের বিটা। আমি আর সৌদি আরবেও না গিয়ে আমার বিষাটাও নষ্ট করলাম। আজ আমি একটা গার্মেন্টসে চাকরি করি, অল্প কিছু টাকা বেতন পাই, সেই টাকা দিয়ে আমার বউ, আমার মা আর আমার মাকে নিয়ে বেশ কষ্ট করে জীবনযাপন করতেছি। আমার এখন আর কিছুই নেই। আমার মা আপনার গল্পগুলো শোনে, আমি আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, সেখান থেকে আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানালাম। আমার বউ রূপা যখন জীবিত ছিল তার পরিবারের কোনো মানুষ তাকে দেখতে আসেনি। মৃত্যুর পরে তারা হেলিকপ্টার নিয়ে চিটংয়ে আসে ওর লাশ নিয়ে যেতে। আমি লাশটা রাখতে পারি নাই, তারা একরকম জোর করেই রূপার লাশটা নিয়ে যায়। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এখনও আমি রূপার কবরের কাছে যেতে পারি না। রূপার কবরটা তারা তাদের পারিবারিক কবরে এমনভাবে বাউন্ডারি করে রেখেছে। আমি 1-2বার গেছি, এরপরে ওর বাবা আমাকে ডিরেক্ট মানা করছে যে তুমি আর এই কবরস্থানে আইসো না। আমি আর রূপার কবরে যেতে পারি না। আজ মাকে নিয়ে এক মানবতার জীবনযাপন করছি। আমার কষ্টগুলো আপনার কাছে আপনাকে বললাম, যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আমার গল্পের মাধ্যমে যাতে মানুষ সচেতন হয়। আমার বাবার মতো কেউ যেন নিজের কিডনি বিক্রি করে ছোট ভাইকে চাকরি না দেয়, নিজের ভবিষ্যৎ চিন্তা না করে অন্যের জন্য পাগলামি না করে। আজ সত্যি কথা বলতে গেলে আমার বাবার ভুলে আজ আমার জীবনের এই পরিণতি। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ সোলেমানের জীবনের এই হৃদয় বিদারক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, আমি এই গল্পটা খুব কেটে ফেলেছি। সোলেমান ভাই যখন গল্পটা শুনবে তিনি বলবে যে আমার গল্পটা তো আরও অনেক ছিল। হ্যাঁ, আমি গল্পটার প্রায় 20% বা 30%-এর মতো কেটে ফেলেছি। আপনারা কোনো অংশে না বুঝলে থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আসলে গল্পগুলো এত বড় হয়, একটা মানুষের জীবনের গল্প 1 ঘন্টায় বলে শেষ করা যায় না। আমি তারপরেও চেষ্টা করেছি 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। কোনো কথা থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি রিপ্লাই করব। আর হ্যাঁ, সোলেমান ভাইয়ের লাস্ট যে কথাটা ছিল, আমি আসলে বলবো না, তবে আমার দৃষ্টিতে পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে 80% মানুষকে খারাপ মনে হয়। আপনি কোনো মানুষের জন্য অনেক কিছু করলেন, দিন শেষে সেই মানুষটাই আপনাকে বলবে কে বলছে আমার জন্য এসব করতে, এবং আপনি নিজে নিজে আফসোস করে মরে যাবেন আপনি কেন করলেন। তাই জীবনে কিছু করতে হলে নিজের জন্য করুন, চোখের পানি জড়াতে হলে উপরওয়ালার জন্য জড়ান, এটাই আপনার জীবনে কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।